অরণ্যের বাগদত্তা, অরণ্যের বাগদত্তা, অরণ্যের বাগদত্তা। এই পরস্পরের জয়নারায়ণ চাটুর্যের মেয়ে বনলতা নাকি ওই অনল গাঙ্গুলির পকেটে ভাই অরণ্যের বাগদত্তা। লতার মতন জড়িয়ে রয়েছ গাছে, বুঝি ফুল ফোটবার সময় এসেছে কাছে। লতার মতন জড়িয়ে রয়েছ গাছে, বুঝি ফুল ফোটবার সময়। না, এই ফুল তো গাঙ্গুলিদের অরণ্যে ফুটতে দেওয়া যাবে না, এই ফুল ফুটবে মৃত্যুদের বাগানে। আর তাই তো বড় বিবি তোমাকে গোড়া শুদ্ধ উপরে ফেলার জন্য ওই বাগদি পাড়ার মেয়ে রতিকে বানিয়েছে আমি তরুপের দাস। কিন্তু রতি এখনো আসছে না কেন? সে তো আমাকে কাল বলেছিল যে আমার কথা একটু ভেবে দেখে আজই সে বলবে পারবে কি পারবে না। হবে রতি, তোকে পারতেই হবে। হ্যাঁ, জঘন্য নোংরা কাজ হলো, এই কাজ তোকেই করতে হবে। কেন কেন গো মিত্তির সাহেব, একটা দেবতার মানুষের একটা মিথ্যে ক্ষতি করে কখনো দেবতা হওয়া যায় না গো? যায়, এবং আমি পরস্পরের একমাত্র দেবতাই হব। ওরে রতি, এটাই প্রকৃতির ইচ্ছে। তাই তো দেখ, ও মাঝপথে কলেজের লেখাপড়া ছাড়লো, গায়ে ঘুরে ঘুরে গরিব মানুষের উপকার করে দেশোদ্ধার করতে লাগলো। আর আমি একের পর এক ডিগ্রি হাসিল করে চললাম। বাপ ঠাকুরদার ব্যবসা সে বুঝতে চাইল না। দাদার হাতে সব কিছু দিয়ে দিয়ে সে শুধু কলুর বলদের মতো ঘুরতে লাগলো। আর আমি একের পর এক আত্মীয়ের কাটা সাফ করে ব্যবসা বুঝে কোটিপতি হলাম, কোটিপতি। কিন্তু তবু এই পরস্পরের মানুষের কাছে আমি দেবতা হতে, রাজা হতে পারছি না। বাট আই হ্যাভ টু বি দ্য গড ফাদার অফ পরস্পর। আর আমাকে রাজা বানাবি তুই। ওরে রতি, টাকায় নয়, গয়নায় নয়, আমাকে ভালোবেসে আমার জন্য কটা মিথ্যে কথা বলতে পারবি না? কি বললি মিত্তির সাহেব? ভালোবাসার কথা বলছি রে। আমি যে তোকে খুব ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। বল, তুই আরেকবার বলি, কি বললি আমাকে বল। আমি তোকে ভালোবাসি। আর সেই আমি যদি পরস্পরের দেবতা হতে না পারি, তাহলে বিষ খেয়ে নিজেকে শেষ করে দেব। মই কিছুতে সহ্য করতে পারবো না। মুই যতই জঘন্য না কাজ করলেও কিছুতে আমি সহ্য করতে পারবো না। মুই তোর বউ হওয়ার যোগ্য নয়। তুই অন্য কাউকে বিয়ে করিস, তুই শুধু আমার বাপটাকে খাওয়ার জন্য টাকা দিস, ব্যাস, আর আমার কিছু না। এভাবে বলিস না রতি, আমার বড় কষ্ট হয়। দেখ, তুই যা বলছিস তাই হবে। বিয়ে যদি বংশমর্যাদার খাতিরে অন্য কাউকে করতেও হয়, সে শুধু আমার পদবিটাই পাবে রে। আর তুই পাবি আমার জীবন, যৌবন, সব সব সব। তাহলে যা কিছু বলেছি সেসব মনে আছে তো? আছে, এই মগজে সব লেখা আছে। তাহলে আজই শুরু হচ্ছে এই পরস্পরের নতুন দেবতার অভিষেক। আর সেই অভিষেকে মিত্রদের গুপ্ত বৃন্দাবনে বসুক রাতের জমজমাট মাহফিল। এই রতি সুন্দরী, আজ কিন্তু আমার গানের সঙ্গে তোমাকে নাচতে হবে। উপরে হাজার বাতির যা, নিচে ভেলভেটের কার্পে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে রাজা নাচছে, রতি নাচছে। রাজা বলেছে রতি, শশী আমাকে রাজা বলেছে। এরপরেও কি তুমি নাচবে না? নাচো সুন্দরী, নাচো। নাচবো, আজকে আমি মরণ নাচা নাচবো। ছুঁই 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 আগুন দেখি ওই তোর শরীরে, ছুঁই 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 আগুন দেখি ওই তোর শরীরে। দাও 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 জ্বালাস আমায় রে, তাই মরি রে, তাই মরি রে, তাই মরি রে। টগ বগ বগ আঙুল ঘোড়া গোটাই যে তোর শরীরে, টগ বগ বগ আঙুল ঘোড়া ছোটাই যে তোর শরীরে।
কখনো তুই বুকে চড়িস, কখনো তুই চড়ি রে, তাই মরি রে, তাই মরি রে, তাই মরি রে, তাই মরি। কাম চলো। রতি সুন্দরী, তোমার সঙ্গে রতি ক্রিয়ায় মত্ত হতে আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। বাইরের সমস্যাটা আগে সমাধান করে আসি, কেমন? বুঝেছি বুঝেছি, আমি ওই পরস্পরের দেবতার ক্ষতি করে আমার পাপ লাগবে, পাপ। কিন্তু কি করব, ওই যে মিত্তি সাহেবকে যে আমি ভালোবেসে ফেলেছি, আর মিত্তি সাহেব যে আমাকে ভালোবাসে। তুই ভুল করছিস রতি, তুই ভুল করছিস। কে ভোলা? তুই তুই এখানে কেন এসেছিস? মিত্তি সাহেব গেলে তোর পিঠে চাল তুলে দেবে। পালা পালা, দেখতে পালা। আরে পালাতে বউ রাজি আছি, লেকিন তোকে মোর সাথে যেতে হবে। তুই তুই বুদ্ধু আছিস। আমি তোকে ভালোবাসি নাই, আমি শুধু মিত্তি সাহেবকে ভালোবাসি। ও তোকে ভালোবাসে না, হ্যাঁ ও একটা শয়তান আছে, আর চিৎ করে তোকে পায়ের তলায় ফেলে দেবে। খবরদার ভোলা, আমার হেমন্তর বাবুর নিয়ে একটা কথা বলে তোর পিঠে ছাল তুলে নেবো আমি। রতি, তুই মোরে খুন করতে চাইছিস রতি? আমার মৃত্যু সাহেব জন্য কেউ কিছু করে বললে আমি তোর পিঠে চাল তুলে একদম রক্ত চুষে নেব। তোমার রক্ত দিতেও পারবো, তার জন্য আমি জীবন যৌবন সব সব সব। রতি, এ তুই কি বলছিস রতি? ও এ পরস্পরের দানব আছে, আর তুই দানবের দেবতা মনে করছিস? ওই পরস্পরের আমি দানব, আর ওই পরস্পরে তোরাও দানব হবি। আরে পালাতে মু রাজি আছি, তোকে একটা কথা আমি বলে যাচ্ছি রতি, তুই খুব সাবধান, খুব সাবধান, খুব হুঁশিয়ার। কি এ ভোলা কি আমাকে হুঁশিয়ার কি কথা বলে গেল? আরে বুদ্ধু, আরে বুদ্ধু জানে না আমি যে মিত্তি সাহেবকে ভালোবাসি, আর তার জন্য আমি এই জীবনও দিতে পারি। ওম এতৎ চন্দনম সুগন্ধি পুষ্পবর্ধনম ওম ক্লিং শ্রীকৃষ্ণায় নমঃ। ওম এতৎ চন্দনম তুলসীপত্রং ওম ক্লিং শ্রীকৃষ্ণায় নমঃ। ওম ধূপং দীপং বন্দর্গং ওম ক্লিং শ্রীকৃষ্ণায় নমঃ। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণ তদস্তু মে। বসুদেবসুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্বা স্বস্তি ন পুষ্প বিশ্ববেদা স্বস্তি নস্তার্ক বৃহস্পতির্দধাতু স্বস্তি ন অরিষ্টনেমি। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। আজ আজ দোল পূর্ণিমা। একদিন এই দোল পূর্ণিমায় চাটুচ্ছে বাড়ির ঠাকুর দালানে সন্ধে থেকে নাচে গানে দোল উৎসব শুরু হতো। সেই ট্র্যাডিশন আমি আজও বন্ধ হতে দিইনি। চাটুচ্ছে বাড়ি আজ নামে তালপুকুর, ঘটি ডোবে না, তবে উৎসব আমি বন্ধ করতে পারিনি। একটা বছর আগে পরস্পরের একজন ছেলে গান গেয়ে উৎসবের সব অভাব পূর্ণ করে দিত। তুমি থামবে? বনলতার নাচের সঙ্গে গাইবার লোকের অভাব হবে না। দিদির নাচের সাথে কে গান গাইবে মা?
কেন রে বিজয়, আমাদের হেমন্ত দা আছে। হেমন্ত কি আসবে? সে এখন অত্যন্ত ধনী, চাটুচ্ছে বাড়ি, গরিবের কুটির, গরিবের বাড়ির দোল উৎসবের কথা তার কি মনে থাকবে বাবা? এই গরিবের কুটিরে তোমার বড় মেয়ে বনলতার মতো রাজলক্ষ্মী আছে যে, তাকে কি মনে না রেখে পারা যায়? তুমি দেখো, বনলতার নাচের সঙ্গে গান গাইতে হেমন্ত আসবেই আসবে। লাখ কথার এক কথা বলেছেন কাকিমা। এই তো হেমন্ত এসে গেছে। যে আসরে বাইরের লোক এসে গান গাইবে, সে আসরে আমার না থাকাই ভালো। আমি আসছি। বিজয় এটা কি বলে গেল? আরে হেমন্ত থেকে আমাদের পর। আরে বিনয় বিজয়ের কথায় কিছু মনে করিস না। দেখ, ও ছেলে মানুষ, ওর কথায় আমি কিছু মনে করিনি। হ্যাঁ কাকাবাবু, বনলতা যেদিন জন্মেছিল সেই দিনই কি রাধা মাধব আপনাকে স্বপ্ন দিয়েছিল? হ্যাঁ বাবা হেমন্ত, বনলতা জন্মেছিল দোল পূর্ণিমার দিন ভোরে। ও মা! ঘড়িতে তখন ভোর 4টে, বাড়ির পেটা ঘড়ির ঢং ঢং করে বাজা 4টে শব্দ এখনো আমার কানে লেগে আছে। যদিও তার খানিক আগেই তন্দ্রায় আমার দু চোখ জড়িয়ে গিয়েছিল। স্বপ্নের মধ্যে হঠাৎ দেখলাম বাড়িতে যেন দোল উৎসব শুরু হয়েছে, চারদিকে লোকজন থই থই করছে, ঠাকুর দালানের মেঝে আবিরে আবিরে গোলাপি। হঠাৎ দেখলাম মল পায়ে দূরে শাড়ি পরে ছোট্ট একটি মেয়ে সোজা উঠে গেল ঠাকুর দালানে। তারপর শুরু করলো এক অপূর্ব নৃত্য। আরও দেখলাম রাধা কৃষ্ণের পিতলের মূর্তি নর নারী রূপ ধারণ করে সেই বাচ্চা মেয়ের নাচের তালে তাল মেলাচ্ছে। বাবা, সবই ঠাকুরের লীলা, সবই রাধা মাধবের লীলা। হ্যাঁ বাবা, হ্যাঁ যাই, একটু দেখি যদি আবার আবির পাই। চাটুজ্জে বাড়ির দোল উৎসব যতটুকু রঙিন করা যায় সেই চেষ্টাই করি। আসি বাবা হেমন্ত, হ্যাঁ আসি। আজ এই শুভ দিনে স্বর্গে রাধাকৃষ্ণ, মর্তে রাধাকৃষ্ণের নাচ গান উপভোগ করবেন। এই কৃষ্ণ তো আমাদের রেডি। এই যা, দিদি তো কোনো রেডি হয়নি। এই দিদি, দিদি তাড়াতাড়ি আয়। এই হেমন্ত দা, তুমি গান শুরু করো। বলছিস? হ্যাঁ হ্যাঁ শুরু করো। দাঁড়া, আগে আমি ঠাকুর প্রণামটা সেরে নিই। नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय च जगद्धेताय कृष्णाय वासुदेवाय नमो नमः। नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय च जगद्धेताय कृष्णाय गोविंदाय नमो नमः। শুভ জন্মদিন বনলতা। প্রীতি ফাগ মাখা গরির সঙ্গে হরি খেলে হরি উন্মাদ রঙ্গে। প্রীতি ফাগ মাখা গরির সঙ্গে হরি খেলে হরি মাদুরঙ্গে। বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত। রাধারে জিনিতে এলো পিচকারি হাতে, রজ গোপী খেলে হরি হরি রে, খেলে হো খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, রজ গোপী খেলে হরি, রজ গোপী খেলে হরি। বাহ বাহ বাহ,
চাটুর্য বাড়িতে দেখছি বেশ আমোদ ফুর্তি চলছে, কিন্তু এখন যে এসব বন্ধ করতে হবে। এসব বন্ধ করেন আপনি কে? আরে সে প্রশ্নটা আমাকে না করে করো চাটুর্য করোকে। আমি এমন পাগল নই যার কারণে চাটুর্য বাড়ি দোল উৎসবে এসে চেঁচামেচি করে যাব। তবে কেন এসেছে এখানে? কি ক্ষতি করেছে আমরা তোমার যে এই অকারণে এসে অশান্তি করছো? এই চাটুর্য বংশের মান মর্যাদায় আঘাত করছো? কি কি বলছেন আপনি? চাটুর্য বাড়ির বংশমর্যাদা? তার মানে চাটুর্য বাড়ি এখনো আছে বলছেন? এ আপনি কি বলছেন অনন্দা? এবারে চাটুর্য বংশের ছিল এবং এখনো আছে। আরে না 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 না, এ বাড়ি আর চাটুর্য বংশের নেই। নেই? কি বলছো তুমি বাবা? না আরে চাটুর্য করে কোথায়? তিনি এসে বলুন যে এ বাড়ি চাটুর্য বংশের আছে কি নেই। এ বাড়ি আর আমাদের নেই? না, এই বাড়ি আর তোমাদের নেই। কি বলছো? এসব কি বলছেন অনলদা? এই কথাগুলো যে শুনেও বিশ্বাস করতে পারছি না। আর যদি তা সত্যি হয় তাহলে সেই কথাগুলো চিৎকার করে বলতে আপনার বিবেকে বাঁধছে না? চাটুর্য বাড়ির মর্যাদার সঙ্গে যে পরস্পরের মর্যাদার মিশে আছে সে কথাকে আপনি ভুলে গেলেন। আরে বংশমর্যাদা শুনতে আমার খুব খারাপ লাগে, কিন্তু তার সঙ্গে যার বংশের মর্যাদার সম্পর্ক, আরে তার নেকামি ছাড়া এসব কিছু নয়। অনন্দা, কি হয়েছে আমাকে পরিষ্কার করে বলুন। তাহলে শোনো, আজ 6 বছর হয়ে গেল তোমাদের এই বাড়ি তোমার বাবা আমার কাছে বন্ধক রেখে 20,000 টাকা নিয়েছিলেন, যার একটা পয়সা এখনো পর্যন্ত আমি পাইনি। না, এ আমি বিশ্বাস করি না। এ মিথ্যে, মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। সত্য মোহিনী, সত্য। এই কথা ধ্রুবতারার মতো সত্য। বাবা, এবারে তুমি 6 বছর আগে অনন্তর কাছে 20,000 টাকার বিনিময়ে বন্ধক রেখেছিলে। হ্যাঁ বাবা বিনয়, ধূপের ব্যবসা আর সাবানের ব্যবসা করতে গিয়ে 20,000 টাকারও বেশি দেনা করেছি। সে দেনাও তো কম নয়, কিন্তু বিশ্বাস কর বাবা, আমি তোদের একটু সুখে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। মানে সেসব কথা ভুলে গিয়ে লোকের এক কারে টাকা গিলে দিব্যে আপনি বেশ দোল উৎসব করছেন, দোল উৎসব। এটুকু না করলে পূর্বপুরুষেরা যে অভিশাপ দেবে অনল, লোকে বলবে পরস্পরের চাটুর্য বংশ শেষ হয়ে গেছে, পরস্পরের চাটুর্য বংশের গায়ে কালি লাগবে অনল। তাই তো ধার দেনা করে এইটুকু আয়োজন আমায় করতে হয়েছে। ও, তার মানে মূর্তির পেছনে খড় বেরিয়ে পড়েছে, মুখে তবু রং ঘষা যায়। এই যে চাটুর্য করো, শুনুন একটা কথা শুনে রাখুন, হয় টাকা দেন, না হয় কবে বাড়ি ছাড়বেন সেটা বলুন। তুমি বলতে পারছো বাবা অনল? তুমি তো জানো তোমার স্বর্গাগতা মা একদিন এই রাধা গোবিন্দর মূর্তির সামনে কথা দিয়েছিলেন যে বনলতাকে তোমার ছোট ভাইয়ের বউ করে ঘরে তুলবেন। মা দোহাই তোমার, মাথা গোছবা ঠাইটুকে টিকিয়ে রাখার জন্য এইভাবে নিচে নেব না মা। 100 বার অরণ্যের মতো পশুর সঙ্গে আবার বাগদান। হেমন্ত, কথাটা আমাদের মধ্যে হচ্ছে। অতি বড় বন্ধু হলো তুমি, কিন্তু এখন তৃতীয় ব্যক্তি, আই মিন থার্ড পার্সন। কে পশু কে পশুপতি সে বিচারের পালা না করলেই ভালো হয়। দরদ একেবারে উথলে উঠছে। না না বিনয়, বনলতা ঠিক কথাই বলেছে। অরণ্যকে পশু বলা আমার উচিত হয়নি। সে একদিন আমার খেলার সাথী ছিল, আমার বন্ধু ছিল, কিন্তু কি করব, ভুলতে পারি না অরণ্যর পায়ে পায়ে নরকে তলিয়ে যাওয়ার ঘটনাগুলো। ভুলতে পারি না বাগদিদের অসহায় মেয়ে রতিকে ধর্ষণ করে ইলোপ করে দেওয়ার ঘটনা। আরে সেটা প্রমাণ হয়নি, কেউ প্রমাণ করতে পারেনি। রামের মতো দাদা আপনি ভাইয়ের পাপ চাদর চাপা দিয়ে আর কত চাপা দেবেন? প্লিজ হেমন্ত, দয়া করে নোংরা কথাগুলোকে নিয়ে এইভাবে দোল খেলো না। আই এম এক্সট্রিমলি সরি। শোনো হেমন্ত, ওইসব দুর্বলতায় চাপা দিয়ে আমাকে ঢাকা দেওয়া যাবে না। এই যে চাটুর্য খুড়ো কি বলছেন, আজ কিন্তু এখানে ফয়সলা না করে আমি এক পা নড়বো না। বলুন, টাকা দিতে পারবেন না এই বাড়িটা আমি দখল নেব। 20,000 টাকার জন্য চাটুর্য বাড়ির দোল উৎসব আমি বন্ধ হতে দেবো না অনলদা। মৃত্যুদেরও বংশমর্যাদা কম নয়, তাই বংশমর্যাদার কী মূল্য তারা তা ভালোই বোঝে। আমি আপনাকে স্ট্যাম্প কাগজ আনিয়ে লিখে দিচ্ছি, আগামীকাল সূর্যাস্তের পূর্বে আপনাকে গুনে গুনে 20,000 টাকা দিয়ে আমি চাটুর্য বাড়ির দলিল ফিরিয়ে নিয়ে আসবো। কাগজ তোমাকে আনতে হবে না হেমন্ত, ওটি কিন্তু আমার সঙ্গেই থাকে। স্ট্যাম্প ব্যাপার, কথাগুলো বেশ ভালো করে লিখে একটা সই করে দাও।
দিন দিন স্ট্যাম্প কাগজ। দাঁড়াও হেমন্ত, বংশের মান বংশের সন্তানকে বাঁচাতে হয়, কারো দয়ায় তা বাঁচে না। অনন্দা, অনন্দা, এই হারটা আপনি নিয়ে যান, এই হারটা আপনি নিয়ে যান। পুরো 3 ভরি সোনা আছে। ঠাকুমা আমার বিয়ের জন্য হারটা রেখেছিলেন, বোঝেননি? তার আগে তার চেয়ে বড় কাজে প্রয়োজন হবে। পুরো 3 ভরি সোনা আছে। করালি সংক্রান্তি দিয়ে মাপিয়ে নেবেন। আর বাকি টাকার জন্য আমি আপনার কাছে 3 মাস সময় চেয়ে নিচ্ছি। চাচুর জীবনে মান রাখতে এই সময়টুকু আমাকে ভিক্ষে দিতে হবে অনন্দা, ভিক্ষে দিতে হবে। আমি একটা প্রস্তাব দিচ্ছিলাম, বলো, যাতে চাটুর্য বাড়ির সম্মান রক্ষা পাবে আর ঠাকুমার দেওয়া হার বাড়িতেই রয়ে যাবে। বলো, বলো, বলো। আমার বাবা তার মৃত্যু শয্যায় ওই যে শৈল নদীর ধারে আমাদের যে বড় জমিটা রয়েছে না, ওখানে বড় করে এক রাধা মাধবের মন্দির করানোর শপথ করিয়ে নিয়েছিলেন আমাকে দিয়ে। মন্দিরের কাজ তো প্রায় ফুরিয়ে এলো। এখন চাটুর্য খুড়ো আপনি যদি এই মন্দিরের ইষ্ট দেবতার নিত্য পূজার ভার নেন, তাহলে আমার দেওয়ার টাকা ওই বনলতার কাছে দয়া বলে মনে হবে না। ওগো, ওগো, তুমি চুপ করে আছো কেন? এ তো বড় উত্তম প্রস্তাব। আমি বলে যাচ্ছি, এ সবই রাধা মাধবের ইচ্ছা, সবই রাধা মাধবের ইচ্ছা। হেমন্তর প্রস্তাব তুমি মেনে নাও গো, তুমি মেনে নাও, তুমি মেনে নাও। বাবা, এই প্রস্তাব তো মেনে নাও বাবা, এতে আমাদের সকলের মঙ্গল হবে। আমি বলছি এই প্রস্তাব তুমি মেনে নাও, এই প্রস্তাব তুমি মেনে নাও বাবা। না না, তা কিছুতেই হতে পারে নাই। তোমাদের ইষ্ট দেবতার নিত্য সেবা করবে আমার বাবা, মানে জয়নারায়ণ চ্যাটার্জিকে মিত্রি বাড়িতে চাকরি করতে হবে। হেমন্ত, আমার বাবা যে উঁচু মাথাটা দেখছো, সেটা উঁচু দেখবার জন্য আমি এক এক করে সব গহনা খুলে দিতে পারি। যদি দেখি তাতেও সেই মাথাটা উঁচু রাখা গেল না, তাহলে রাধা কৃষ্ণ ধাতব মূর্তি দিয়ে সেই মাথাটাকে আমি ঘুরিয়ে দিতে পারি, কিন্তু কখনো আমি নুয়ে দিতে পারি না, পারি না। বনলতা, বাবা, বাবা, আমি এমএ পড়া ছেড়ে দেবো বাবা। দরকার হলে আমি জ্ঞান ভাষায় চাকরি নেবো। মাজন থেকে গিলিপি আমি ওই স্টেশন থেকে ওই স্টেশনে ঘুরবে বাবা। তোমাকে কিছুতেই আমি মাইনে করা পুরোহিত হতে দেব না বাবা। মা বনলতা, তোকে আমি কি বলি বলতো? কিছুই বলতে হবে না বাবা, তোমাকে কিছুই বলতে হবে না। অনন্দা, হাতটা আপনি নিয়ে যান, আর আমি আপনার স্ট্যাম্প কাগজে আমি সই করে দিচ্ছি। তার আর কোনো দরকার হবে না রে। আরে কোনো মানুষের মুখের কথা স্ট্যাম্প কাগজের চেয়েও যে অনেক বড়, সেটা আজ আমি বুঝলাম। আরে বড় বউ আমাকে ঠিকই বলে, তোমাকে না টাকা জমানো নেশায় পেয়েছে, না হলে ইচ্ছে করছে এ নেশা মদের নেশাও চেয়ে ভয়ঙ্কর। না হয়তো ইচ্ছে করছে এই হাতটা তোমাকে ফেরত দিয়ে। না 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 না, আরে টাকা তো আমি বড় ভালোবাসি, টাকা আমি খুব ভালোবাসি। আসি বনলতা। মাগো, মা বনলতা, তোর ঋণ এই চাটুর্য বংশ কি করে শুধবে বলতো? তুমি শুধু আমাকে আশীর্বাদ করো বাবা, আশীর্বাদ করো। গৌতম বুদ্ধ যখন সন্ন্যাসী হয়ে কপিলাবস্তুতে ফিরে গেলেন, পিতা শুদ্ধোধন তখন পুত্রকে প্রণাম করেছিলেন। আজ আমারও তোকে আশীর্বাদ নয় রে মা, প্রণাম করার দিন। তুমি কি বলে গেলে বাবা? তুমি তো শিখেছো যে আত্মসম্মানের জন্য সবকিছু ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য আত্মসম্মানকে ছাড়া যায় না। আমি কিন্তু সম্মান দিয়ে তোমার বন্ধু হতে চেয়েছিলাম বনলতা। তুমি তো আমার বন্ধুই আছো হেমন্ত, আমি তোমার পাশে দাঁড়াতে চেয়েছিলাম, তুমি তোমার পাশেই দাঁড়িয়ে আছো। আমি তোমার চলার পথে অন্ধের যষ্টি হতে চেয়েছিলাম, কিন্তু আমি তো পঙ্গু হতে চাই না হেমন্ত। রাত অনেক হলো, বাড়ি যাও হেমন্ত। আজ আমি চলেই যাচ্ছি, তবে যাবার আগেই তো আমি তোমাকে বলে যেতে চাই বনলতা,
মাকড়সার চেষ্টার গল্পটা আমি পড়েছি, তাই বারে বারে আমি ঠেলিব দুয়ার। হয়তো দুয়ারে খুলবে না। বনলতা, এই প্রশ্নের জবাবটা ভবিষ্যতের জন্য তোলা রাখ। এখন আমি চলি। গুড বাই অ্যান্ড গুড নাইট। অরণ্য গাঙ্গুলি রাজার দৃষ্টান নেই। দিন তো বড় বাবু, একেবারে আগা পাস্তলা পেঁচিয়ে দিন তো। ছাট্টা আমার পিন্ডি একেবারে চটকে দিল। আপনার কর্মচারী মদনকে অরণ্যকাল কখন মেরেছে বললেন? আগে কাল সন্ধেবেলা দোলের দিন ছিল, ছেলে মেয়েদের জন্য আবির টাবির কিনে মদন বাড়ি ফিরছিল, পথের ধারে তাকে নির্দমে মেরেছে। আপনি তো নিজের চোখেই দেখলেন বড় বাবু, মদনের কি হাল করেছে অরণ্য। কেন মারলো তা তো মদন কিছু বলতে পারলো না। কি করে বলবে? মারের চোটে মুখ ফুলে একেবারে বাতাপি লেবু। কথা বলবে কি করে? তাছাড়া পরস্পরের কাউকে কি অরণ্য গাঙ্গুলি কারণে মারে? ও কারণে আগা পাঁচতলা পেরিয়ে দেয়। গায়ে মানুষও নেই আর রাজারও শাসন নেই। শাসন আছে কি নেই সেটা নিজের চোখে দেখতে পাবে। শশী কনস্টেবলকে বাড়ির ভিতর পাঠিয়েছি, একবার ধরে নিয়ে আসুক, তারপর বোঝাবো। এই স্যার নেই, অরণ্য গাঙ্গুলি বাড়ির মধ্যে নেই। তাই আমি দাদা অনল গাঙ্গুলিকে ধরে আনছিলাম। এ কাজ আবার তুমি কে করতে বল? কেউ বলেনি স্যার, আমার বিবেক বলল। বিবেক বলল? বিবেকানন্দ দেখছি। আইনি লোকের সঙ্গে ঠাট্টা করলে ফাইন হয়ে যাবে দামোদর যেটা। মাঝে মাঝে না বকে বলো, হঠাৎ অনল বাবুকে ধরতে গেলে কেন? ধরিনি স্যার, ধরে আনতে গিয়েছিলাম, তখন তিনি করছিলেন দাড়ি শেভ। আর কথা বলতে না বলতে আমাকে করে দিলেন একদম রে। আড়ুল কাকুরি তোমায় রেপ করলো? কাজে নয় স্যার, কাজে নয়, কোথায় একদম যাতা এই ক্যাবলা হাবলা ড্যাবলা যত কিছু একদম বলে কিস্তি দিয়ে আমাকে একদম উলঙ্গ তারপর আমার সুন্দরী স্ত্রীর সামনে। অনলের আসপর্দাটা দেখেছেন বড় বাবু? পুলিশকে খিস্তি করছে। বলুন তো তোমার মতো ইডিয়েটকে কে চাকরি দিয়েছে বলতে পারো? ওহ, তোমার মতো লেভেন্টিসকে দিয়ে কাজ করানো কি প্রবলেম তুমি বোঝো? বুঝি স্যার, সব বুঝি, কিন্তু কি করবে বলুন? ওই রামপ্রসাদকে দিয়ে জমিদারির খাতা লেখানোর কাজ করানো হবে না, আর আমাকে দিয়েও পুলিশের কাজ হবে না। আমরা হলাম গিয়ে জন্মকবি রবীন্দ্রনাথ, রামপ্রসাদ। শশী, সহজে পেকিয়ে ওঠো, আর একটা কথা বললে আমি তোমাকে জেলে ভরে দেবো। ঠিক আছে স্যার, আমি জিপে গিয়ে বসছি। হ্যাঁ, দিন বড়বাবু দিন, শশী কনস্টেবলকে জেলে ভরে দিন। না হয়তো দেখবেন কোনোদিন ওকে ফোন করে আমি জেলে চলে গেছি। আপনাকে যেতে হবে না, তবে আপনার ছোট ভাই অরণ্য গাঙ্গুলিকে সারাটা জীবন জেলে থাকতে হবে। এ ব্যাপারে আপনাকে আমি ভবিষ্যৎবাণী করছি। ভবিষ্যৎবাণী যখন করেছেন তখন যদি পাথর ধারণ করলে এইসব বিপদ থেকে দেওয়ানোর মুক্তি পাবে, যদি বলে দেন জ্যোতিষী পুলিশ বাবু। পাথর থেকে মুক্তি পাবে তা আমি বলতে পারি না, তবে আপনারা যদি মুক্তি পেতে চান তো গলা থেকে অরণ্য নামক পাথরটাকে পরিত্যাগ করুন। বড়বাবু, আমার ভাই অরণ্য যদি অপরাধ করে থাকে তা প্রমাণ করে আপনি তাকে শাস্তি দিন, আমার কিছু বলার নেই। কিন্তু আমরা তাকে বুকে জড়িয়ে ধরবো না ত্যাগ করব সেটা বলার এখতিয়ার কিন্তু আপনার নেই। আপনি আচ্ছা তো লোক মশাই, পুলিশ অফিসার হয়েছে বলে আপনি যা খুশি তাই করবেন। না, পুলিশ কোনো কথা বলবে না, আপনার ভাই যা খুশি তাই করে যাবে। কেন? কি করেছে? তেমন কিছু না বাছা, তোমার খেলার ছলে আমার অতি দরিদ্র কর্মচারী মদনকে মেরে একেবারে শুইয়ে দিয়েছে। আপনার কর্মচারী অতি দরিদ্র বলে কি অরণ্যের বিরুদ্ধে চড়া ওটা বেশি হবে ভেবেছেন দামোদর জ্যাঠা? তাকে আপনিও মেরেছেন। কই, অরণ্যের হাতে মার খেতে আপনার কর্মচারী অতি দরিদ্র হয়ে যায়, তা ধরে নিতে হবে আপনার কাছে মাইনে না পেয়ে আপনার কর্মচারী অতি দরিদ্র হয়েছে। তবে তাকে আপনি মেরেছেন, তবে ভাতে। অতএব আজ আমার সম্পূর্ণ অধিকার আপনার দেওয়ারের আছে। তা তো আমি বলিনি। চুপ করো প্রতিভা, চুপ করো। তোমার পর্ষয় অরণ্য আজ দুর্দান্ত হয়ে উঠেছে। তুমি তোর মাথাটা বসে বসে চিবেচ্ছ।
কি বললে তুমি? কি বললে? এত বড় অলক্ষণে কথাটা বলতে তোমার জিভে এতটুকু আটকালো না? আমি আমার মাথা বাবা। বলি কি চাও তুমি? ঠাকুরপো বাড়িতে এলে ভাতের হাঁড়িটা উনুনে উল্টোতে বসে থাকবো, নাকি বাড়ির বাইরে বেরোলে ওর মরণ কামনা করবো? কামনা করতে হবে না, খুব শীঘ্রই দামোদর বাবুদের মতো মানুষের দীর্ঘশ্বাসে অরণ্য শুকিয়ে মরবে। আর ভালো কেস দিয়ে বাঁচাধনকে একবার কারোদে পুরতে পারলে একেবারে আপদের শান্তি। যত চোর ছেচড় লম্পট দাঙ্গাবা। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। বাবা, জলদাপাড়াও নই, সুন্দরবনও নই, একেবারে খোদ আফ্রিকার অরণ্য। আসুন আসুন অরণ্যদে, আপনার জন্যই তো সকাল থেকে দাঁড়িয়ে আছি। এর নতুন কথা কি অফিসার? মন্ত্রী দাঁত মাজা থেকে সার্বজনীন পায়খানার ফিতে কাটা পর্যন্ত আপনাকে তো দাঁড়িয়েই থাকতে হয়। বসতে আর কে বলে বলুন? এই হতভাগা, যদি ভালো চাস তাহলে ওই পুলিশ অফিসার নন্দবাবুর কাছে এখনই ক্ষমা চেয়ে ক্ষমা চায় কোন শালা? এখন খিস্তি বেরোবে ডেলা ডেলা। আরে গুরু কি রেলা? এরপরও কি আপনার ওই রুল কোনো কথা বলবে না? আরে দামোদর জ্যাঠা, রুল যদি ওর কথা বলতো তাহলে এর কত আগে ওটা শুল হয়ে আপনার মূলে চলে যেতে, জানেন কি? ইদ্রিস আলী 16 বছরের ছেলেটা কাল রক্ত না পেয়ে মারা গেছে। কেন জানেন? শহর থেকে ছেলের জন্য এক ফোঁটা রক্ত ইদ্রিস আনতে পারেনি। কাল ছিল বাস ধর্মঘট, আর নদী পেরিয়ে শহরে যাওয়ার ইদ্রিসের নৌকোটা তখন আপনি কেটে রেখেছেন আপনার হেফাজতে। এসব কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না। বড় বাবু, আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শয়তানটার বাক্য সুধা পান করবেন? তার সাত সকালে হুইস্কি সুধা পাচ্ছেন কই? তোমার চামড়া ছড়িয়ে দেবো এই মুহূর্তে, আমি তোমাকে অ্যারেস্ট করছি। আরে দাঁড়ান মশাই দাঁড়ান, আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবেন তো? সেখানে আপনি নিজেই না অ্যারেস্ট হয়ে যান। মানে ধুমজালার বেলপাহাড়ি 100-5 লোক আসছে আপনার থানা ঘেরাও করতে, আর তাদের নেতৃত্ব দিচ্ছে আমাদের ডাক্তারবাবু। থানা ঘেরাও হবে ডাক্তারবাবুর নেতৃত্বে? কেন হবে না? জাতগুন্ডা মদনকে মেরেছে বলে আপনি সাত সকালে আমার ঘরের লক্ষ্মী বৌদিকে ঘেরাও করতে পারেন। ওদিকে এই দেশের ছেলে মরে গেল, মেয়েকে ধর্ষণের চেষ্টা হলো, তার প্রতিবাদে আপনাকে ঘেরাও করা হবে না? বড় বাবু, আপনার যা করেন আপনি তা করুন, আমার তো কোনো ঠাকুর সেবাই হয়নি। দাঁড়ান, এসব ঘটনার কথা আপনি আমাকে আগে বলেননি কেন? আমি তো কিছু জানি না বড় বাবু। মাছ খাই না পাতে 3টে খোলসে, আর ইয়ে করি না ঘরে 3টে মিনসে। মদন দাস যখন ইদ্রিস আলী নৌকোটা কেড়ে আনছিল, তখন আপনার সামনে দাঁড়িয়ে থাকা ইদ্রিস আপনার পা দুটো জড়িয়ে ধরে বলেছিল, চক্রবর্তী মশাই, আমার ছেলে রহিমের বড় অসুখ, ডাক্তারবাবু এখনই রক্ত আনতে বললেন, বাস ধর্মঘট, তাই ভর সন্ধেবেলা নৌকোটা কেড়ে নিয়ে যাবেন না। তখন আপনি কি করলেন দামোদর জ্যাঠা? না নিজের পা দুটো ছাড়িয়ে নেওয়ার জন্য পোষা গুন্ডা মদনের উপর পা চালাতে হুকুম দিলেন। লাথির পর লাথি লাগতে মাত্র মদন ইদ্রিসের বুকে পিঠে বকেয়া ভাড়ার দায় নৌকো আপনি আপনার ঘরে তুলে গেলেন দামোদর চক্রবর্তী। এসব গল্প মিথ্যে। সাক্ষী দেবে ডাক্তারবাবু, সাক্ষী দেবে ইদ্রিসের বুকে পিঠে এক্সরে রিপোর্ট। কখন মারলে আর কেনই বা মারলে? রক্ত আনতে না পারায় যখন ইদ্রিসের ছেলে একটু একটু করে মৃত্যুর করে ঢলে পড়ছিল, তখন ইদ্রিসের মেয়ে মনিয়া ভাইজানের জীবন বাঁচাতে গভীর রাতে ছুটেছিল ডাক্তারবাবুর বাড়ির দিকে, কিন্তু ডাক্তারবাবুর বাড়ি পর্যন্ত সেখানে পৌঁছতে পারেনি। তার আগে ধুমজালের মোড়ে ওকে চাপতে ধরেছিল ওর নিরীহ কর্মচারী মদন দাসের দুটো শাবলের মতো শক্ত হাত। জামা ছিঁড়ে যখন সেই কিশোরীর লজ্জায় একের পর এক নখের আঘাত আনছিল ওর নিরীহ কর্মচারী, তখন সেই রাস্তা দিয়ে চলেছিল দুনিয়ার চোখে রাগি, আপনাদের ভাষায় জঙ্গলি জানোয়ার এই অরণ্য। বহিন মুনিয়া কিন্তু বুঝে নিয়েছিল এখন মদন দাসের মতো মানুষের হাত থেকে ওকে বাঁচাতে পারে এই গভীর রাতে নিষেধী জানোয়ার, তাই সে ডেকেছিল ভাইজান বলে। ছুটে গিয়েছিলাম, মদন দাসকে মারতে মারতে আমি অজ্ঞান করে ফেলেছিলাম। ভাইটা মুনিয়ার বাঁচেনি, কিন্তু মুনিয়ার শেষ ইজ্জতটা রক্ষা পেয়েছিল। আমি জানি না ওই দেশের মেয়ের ইজ্জতটাও এই দামোদর জ্যাঠার কাছে বকেয়া ছিল কি না অফিসার? এসবের প্রমাণ পাওয়া যাবে তো অরণ্য? প্রমাণ আমি আপনার থানায় সাজিয়ে রেখেছি অফিসার। ইদ্রিসের মৃত ছেলে, জীবিত মেয়ে এবং সমাজের মানুষ এখন আপনার থানায়। শুনলাম আপনি অরণ্যকে ধরতে এসছেন, তা আপনাকে ধরতে আমি চলে এলাম। আচ্ছা ডাক্তারবাবু, মানে আমার ভাই অরণ্য তাহলে কোনো অপরাধ করেনি? ফুলি বারণ কাঙুলি, তুমি নিজেই নিজের ভাইকে চেনো না। তোমার ভাইয়ের মতো অপরাধ যদি গ্রামে আর কেউ করতো তাহলে গ্রামের মানুষগুলো একটা রায় পেত, একথা মা লোককে বোঝেন। বাট ইউ পেঁচা বোঝো না, সত্যি বল অন্ধকার দেখতেই জানে। তাহলে
অরণ্যের পক্ষে আপনি সাক্ষী দেবেন ডাক্তার বাবু? এবং আপনার বিরুদ্ধে কথাটা বুঝতে আমার একটু অসুবিধে হচ্ছে। জলে বাস করে আপনি কিন্তু কুমিরের সাথে বিবাদ করছে, তার কারণ দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, আমি ভয় করবো না, ভয় করবো না। তাহলে অভিযোগটা মদনের বিরুদ্ধে করুন, আমি আসছি করতে। আরে মদন তো মোষ, আপনি তো মহিষাসুর। অফিসার চলে আসুন। চল দামোদর বাবু। এ মদন মোহন, ওই শুয়োরের বাচ্চা মদনা আমাকে একেবারে ডুবিয়ে দিয়ে গেল। চলো চলুন অফিসার। অরণ্য 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 মানে মানে লোকটা তুই তো খারাপ রোজ অরণ্য, কিন্তু লোকে যে তোকে কেন যে খারাপ বলে আমি ঠিক বুঝে উঠতে পারি না। কেউ না আমাকে ঠিক চিনলেও একজন আমাকে এই পৃথিবীতে ঠিক চেনে দাদা। কে? বৌদি গো, ঠাকুরপো, বৌদি গো, এই পৃথিবীতে তুমি আমার একমাত্র আপনজন। ও তার মানে তোর বৌদি তোর কাছে আপনজন, আর আমি বুঝি কেউ নই। না না, তুমি আমার আপনজন নও। আপনজন কাকে বলে জানো দাদা? যে আত্মার আত্মীয়, যে তার আপনজনকে প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে চেনে, বোঝে। তুমি আমায় চেনো না, বোঝো না, চিনতে চাও না। তাদের চাইতে সামান্য দেনার বিনিময়ে বড়তার কাছ থেকে হাতটা তুমি ছিনিয়ে আনতে পারতে না দাদা। ফিরে দাও দাদা। ওই হাতটা যদি তুমি বনলতাকে ফিরিয়ে দিতে পারো, তাহলে জানবে ছোট ভাইয়ের প্রতি 16 আনা কর্তব্য তুমি পালন করেছো। আচ্ছা আচ্ছা অরণ্য অরণ্য, মানে তুই যখন বলছিস আমি খুব চেষ্টা করবো অরণ্য। দাদা। আমি আমি চেষ্টা করবো দাদা। আমি চেষ্টা করবো দাদা দাদা বৌদি, দাদা কথা শুনলে আজ আমি খুব খুশি বৌদি। আজ আমি খুব খুশি, আমার কোনো চিন্তা নেই, খুব খুশি। আচ্ছা ঠাকুরপো, তুমি কি বনলতাকে আজও ভালোবাসো? যতই দেখি তারে ততই দোহি আপন মন জানা নীরবে সহি। যতই দেখি তারে ততই দোহি আপন মন জানা নীরবে সহি। পারিনি দূরে যেতে মরিতে আসি, লই গো বুক পেতে অনল বানানি। জেনে শুনি বিষ করেছি পানানি, জেনে শুনি বিষ করেছি পান। প্রাণীর আশা ছেড়ে সপেছি প্রাণ আমি, জেনে শুনি বিষ করেছি পান আমি, জেনে শুনি বিষ করেছি পান আমি, জেনে শুনি বিষ করেছি পান। এক সালে অরণ্য গাঙ্গুলি বাজিমাত ৩১ সালে তার সমস্ত অভিযোগ তুলে নিয়ে অরণ্যর বিক্ষোভে একেবারে জল ঢেলে দিয়েছে। হ্যাঁ, আর তার চেয়েও বড় খবর আছে। বহুদিন পর জয়নারায়ণ চাটুর্যকে আবার রাধা মাধব স্বপ্ন দিয়েছেন। আর এবার স্বপ্নে রাধা মাধব শুধু কথাই বলেননি, হাত নাড়াননি, রীতিমতো কথা বলেছেন। অনেক অনেক আগেকার কথা। জয়নারায়ণ চাটুর্যকে রাধা মাধব স্বপ্ন দিয়েছে। রাধা মাধব আর লোক পেল না। ওসব বুঝুরু কি, কেন বিশ্বাস করো হেমন্ত? আলবাদ বিশ্বাস করব। আর শুধু আমি নয়, আপনিও বিশ্বাস করবেন। আর যদি বিশ্বাস না করেন, তাহলে সুখারাম বরজাতিয়ার সঙ্গে যে ব্যবসাটা ফেঁদেছেন না, ওটা আমি কেঁচিয়ে দেবো।
না 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 বিশ্বাস করাই তো কথা। হাজার হোক জয়নারায়ণ চাটুর্যে বলে কথা। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। আসুন, কাছে আসুন। একটা কথা কি জানেন, আমার বাবা বলতেন, কি বলতেন? বাদ দিন বাবার কথা। হ্যাঁ, এখন বলুন তো মন্দির কেমন দেখছেন? মন্দির করেছো বটে একখানা, বাবা 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 কি সাজানো সাজানো। ওদিকটা একবার দেখি। বাবা বাবা, এদিকটাও তো খুব সুন্দর। ওদিকটাই বাকি কেন, ওদিকটাও একবার দেখে নি। এদিকটা তো আরো সুন্দর। তবু তো দেখছি সবাই সেই জয়নারায়ণ চাটুর্যের ভাঙা মন্দিরেই মাথা ঠেকাতে যাচ্ছে। না, হ্যাঁ, যাবে না, যাবে না। আর যদি যায় না তাহলে গোটা পরস্পরে আমি আগুন জ্বালিয়ে দেব। আর সে আগুন পরস্পরে জ্বালাতেই ওই শৈলেশ্বরে বুকু দেবে দেবতার মন্দির করলে হেমন্ত। ডাক্তারবাবু, আপনার অভিযোগটা আমার বোধগম্য হলো না। বিজ্ঞানের সাধক আপনি, ঈশ্বর সাধনায় কি আপনার রাগের কারণ? না, ঈশ্বর আর বিজ্ঞানের মধ্যে বিরোধবাদ আমি এখানে আসিনি। আমি এসেছি একটা কথা জানতে। বলুন, কি জানতে চান? তোমার রাধা মাধবের চরণামৃত ওই শৈলেশ্বরে জলে তৈরি হবে তো? অবশ্যই। খেয়াল আছে, একটু দূরে বেলপাড়িতে তোমার চামড়া ফ্যাক্টরি যত নোংরা দূষিত জল পড়ার নলটা এসে পড়ছে ওই শৈলেশ্বরী বুকে। হ্যাঁ, ওটা বাবার আমল থেকেই ওইভাবে করা হয়ে আছে আর কি। হ্যাঁ, সেদিন আমি বাড়িতে এসেছিলাম, তফাৎ শুধু একটাই, সেদিন এখানে দাঁড়িয়েছিলেন তোমার বাবা আর আজ তুমি। আজ ওকে আপনি বাহাতে এসছেন ডাক্তারবাবু? না, আমি তোমায় বলতে এসেছি এই মরণ খেলা তুমি বন্ধ করো। তার মানে মামদবাজি আর কি? আপনি কি বলতে চান ওই সদ্য তৈরি মন্দিরটা আমি ভেঙে গুড়িয়ে দেবো? তা যে অসম্ভব তা আমি ভালোভাবে জানি। তাহলে কি কারখানা বন্ধ করে আমি প্রায় 200-300 শ্রমিককে বেকার করে দেবো? এমন তো যাদের চামড়া দিয়ে তোমার চামড়ার ফ্যাক্টরি চলছে তাদের যে এত সহজে রেহাই পাবার কথা ইতিহাসে লেখা নেই। আমি কি করে বলি? ডাক্তার সান্যাল, হেমন্ত বেতেন, হেমন্ত, আমি গ্রামে বসে ডাক্তারি করলেও আমার সব করা ডিগ্রি কিন্তু বিদেশে। তাই দামোদর চক্রবর্তী তোমায় প্রথম দেখলেও দেশে বিদেশে তোমার মতো হেমন্ত আমি অনেক দেখেছি। হেমন্ত, হেমন্ত, আমি তোমায় অনুরোধ করছি, এত টাকা খরচ করে যখন তুমি মন্দির তৈরি করলে, আরও কিছু টাকা খরচ করে ওর নোংরা জল পড়ানটা তুমি অন্যদিকে ঘুরে দাও। ওটা তো মাসখানেক সময় লাগবে, 1 মাস তুমি মন্দিরটা 10টা ছিল বন্ধ রেখো। মন্দির তৈরির আগে আপনি এসব কথা বলেননি কেন ডাক্তারবাবু? মাসখানেক আমি এই গ্রামে ছিলাম না, আর মাসখানেক পর ফিরে এসে দেখি ইটস টু লেট। অনেক দেরি করে ফেলেছেন, তাই তো? হ্যাঁ, কিন্তু সমস্যাটা তো এখনও মেটানো যায় যদি নোংরা জল পড়া নলের মুখটা অন্যদিকে ঘুরে দেওয়া যায়। দেখুন ডাক্তারবাবু, মাত্র কটা মুখের কথা খরচা করে যেভাবে আপনি সমস্যাটার সমাধান করে দিলেন, আসলে কিন্তু অত সহজ নয়। অনেক অনেক টাকার ব্যাপার। আর তাছাড়া আমি জানি জলে বেলপাতা তুলসী পাতা পড়লে জল রোগমুক্ত হয়, আর চরণামৃত তো এসব দিয়েই তৈরি হবে। তুমি কিন্তু একটা বিরাট বিপদ ডেকে আনছো হেমন্ত। তাহলে আপনি কি করবেন ডাক্তারবাবু? আমি এর বিরুদ্ধে আন্দোলন করে তুলব। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ভুলেও কাজ করবেন না। আপনার আন্দোলনটা হয়ে যাবে ধর্মের বিরুদ্ধে, ভগবানের বিরুদ্ধে। তখন দেখবেন আপনি যাদের জন্য আন্দোলনটা গড়ে তুলছেন না, তারাই আপনাকে ফুটিয়ে দেবে। তখন তখন কি করবেন ডাক্তারবাবু? অপেক্ষা করব। ডাক্তার সান্যাল, তোমরা পায়রা ওড়াও বাজি পোড়াও, তোমরা পায়রা ওড়াও বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে বড় পোড়াও, তোমাদের কোনটা আসল কোনটা নকল, কোনটা শুধুই জবরদখল। হেমন্ত বেতের জাগুন তুমি পরস্পরে জ্বালিয়েছ, তার আঁচ তোমায় পেতেই হবে। ডাক্তার সেনা, তুমি জানো না এই দামোদর চক্রবর্তী কি পারে আর কি পারে না। সময় হলেই তোমাকে আমি বুঝিয়ে দেব এই দামোদর চক্রবর্তী কি মা। দামোদর দাদা, আমি কিন্তু মুখ খুলে ফেলেছি হেমন্ত। বেশ করেছেন, মুখ খুলেছেন।
তা মুখটা যখন খুলেছেন তখন ওই শ্রীমুখ পঙ্কজ থেকে একটা কথা বলুন তো, আপনাকে যে কাজের দায়িত্বটা দিয়েছিলাম ওই অরণ্যের সঙ্গে তার বৌদির সম্পর্কটাকে মশলা দিয়ে মেখে হ্যাঁ ফলনুড়িতে বেটে হ্যাঁ চবন প্লাস বানিয়ে হ্যাঁ। ওই বুড়োদের আড্ডাতে ছুঁড়ে 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 মেরেছি, আর ওরা টপাটো টপাটো টোপাটপ গিলেছে। বহুত খুব দামোদর বাবু, বহুত খুব। আমি তাহলে এখন আসি। হে আসুন, মন, আসুন, আসুন। আপনি যা করে দিয়েছেন তাতে আমি একটা কথাই বলতে পারি যে বহুত খুব, যেটা আমি চেয়েছিলাম ঠিক সেটাই হয়েছে। বহুত খুব, বহুত খুব হেমন্তদা, বহুত খুব। কি মন্দিরে গড়লে, তোমার জবাব নেই। আরে বিনয়, আয় 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 আয়। তা হ্যাঁ রে বিনয়, চাটুর্য খুঁড়ো কোথায়? বাবা এখনই এসে পড়বেন। তা হ্যাঁ রে বিনয়, আমার কারবারে যে তোর চাকরিটা পাকা হয়ে গেছে সেটা চাটুর্য খুঁড়োকে বলেছিস? কি বলছো হেমন্তদা, এই শুভ সংবাদটা জানাবো না? আমার মায়ের নামে যে সাবিত্রী প্রাইমারি স্কুলটা হচ্ছে তাতে শিক্ষকের তালিকায় তোর ছোট ভাই বিজয়ের নামটা যে আমি তুলে দিয়েছি সেটা চাটুর্য খুঁড়ো জেনেছেন? আরে জেনেছেন জেনেছেন, তুমি তো জানো হেমন্তদা আমি তোমার কেমন ভক্ত, তার উপর এতগুলো উপকার তুমি আমাদের করতে যাচ্ছ, সেটা ফলাও করে বলবো না। ঠিক 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 ঠিক। তা এসব শুনে তোদের মা মানে মোহিনী দেবী কি বলছিলেন রে? মা দুহাত জোড় করে রাধা মাধবের উদ্দেশ্যে নমস্কার করছিলেন। হেমন্ত, আরে অনলদা, আসুন 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 আসুন, কি সৌভাগ্য আমার। দেখুন আজকে আমার মন্দিরের প্রতিষ্ঠা, ওই দেখুন বিগ্রহ নিয়ে এসে দরজায় রাখা আছে, চাটুর্য খুঁড়ো এলেই গর্ভগৃহের প্রতিষ্ঠা করা হবে। আর এমন একটা শুভ দিনে আপনাকে যে আমি অতিথি রূপে পাবো এ তো আমি ভাবতেই পারিনি। আহা, ধর্মের পবিত্র অঙ্গনে খুনোখুনি কখনো হয় বলো তো? ধর্মের পবিত্র অঙ্গনে খুনোখুনি হয় তখন যখন ধর্ম আর পুণ্য থাকে না, ধর্ম হয়ে যায় পুণ্য। চাটুর্য খুঁড়ো, আপনি শুনেছেন আমার কারবারে আপনার বড় ছেলে বিনয়ের চাকরিটা পাকা হয়ে গেছে? আমার ধর্মটাও বিকিয়ে গেছে। চাটুর্য খুঁড়ো, মানব পুত্র তীব্র ব্যথায় কহেন, হে ঈশ্বর, এ পান পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও তোরা। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে, এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে সৈন্য সাজি। ঘাতক সৈন্য ডাকে, মারো মারো ওঠে ডাকি, মনে উঠে গেছে পূজা মন্ত্রের স্বর। চাটুর্য খুঁড়ো, এসব আপনি কি বলছেন আজকের এই নতুন মন্দির চাতালে দাঁড়িয়ে? আমি কি বলছি, আসলে আসলে একটা স্বপ্ন। স্বপ্ন? রাধা মাধবের স্বপ্ন তো? হ্যাঁ, অপূর্ব সে স্বপ্ন, অনবদ্য সে স্বপ্নের জালবো না, কোথাও কোনো ফাঁক নেই। কিন্তু সেই স্বপ্নটা কি বলুন বলুন, কি সেই স্বপ্ন? দেখুন দেখুন চাটুর্য খুঁড়ো, আজ আমার মন্দিরের প্রতিষ্ঠা, আর আজই রাধা মাধব আপনাকে স্বপ্ন দিয়েছেন। আমি আর ধৈর্যের বাঁধ ভেঙে রাখতে পারছি না। বলুন বলুন চাটুর্য খুঁড়ো, কি সেই সত্য? চুপ করে আছো কেন বাবা? স্বপ্নটা তো তুমি দেখেছো, বলো বলো কি সেই স্বপ্ন? জিউটা তোমায় বলতে হবে স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না, না হলে যে আমাদের সমস্ত স্বপ্নগুলো থেকে কুড়িয়ে যাবে বাবা। বলবো বলবো স্বপ্নটা হচ্ছে ভোর রাত, বাড়ির মন্দির সেতালে শুয়ে ঘুমোচ্ছি, স্বপ্নের মধ্যে হঠাৎ দেখলাম এক জ্যোতির্ময়ী ধূম্র শিখা, মুখে তার হাসি, চুলের ছুটিতে ময়ূর পালক, রক্তে রাঙা টোল, গালে টোল। হঠাৎ হঠাৎ মেদিনী কাঁপিয়ে অট্টহাসিতে বলতে লাগলেন, মুক্তি দিলাম তোকে আমি।
মুক্তি দিলাম। বলে যান, আরো আছে, আরো আছে, আরো 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 বললেন, আজ থেকে আমার নিবাস ওই চাটুজ্জে বাড়ির ভাঙা মন্দিরে নয়, আজ থেকে আমার নিবাস ওই ওই শৈলেশ্বরী নদীর তীরের নতুন মন্দিরে। বাবা, এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? বিনয়ের চাকরি হবার পর? এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? হেমন্ত মিত্রের প্রাইমারি স্কুলের শিক্ষার তালিকায় বিজয়ের নাম ওঠার পর? এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? হেমন্ত বাবুর মন্দিরে পুরোহিতে চাকরিতে জয়েন করবার পর? মা, তুই বড় উত্তেজিত হয়ে পড়ছিস না। ভয়ে তুমি চাটুজ্য বাড়ির গর্ভে দীপশিখা নিভিয়ে দিলে। চুপ কর দিদি, চুপ কর, ভিকে গেলে বাবা। চুপ কর দিদি, চুপ কর। খালি আদর্শ 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 দিয়ে পেটের ক্ষুধার জ্বালা মেটে না, আদর্শ দিয়ে শরীর লজ্জা নেবানো হয় না। আমার মাথাটা ঘুরছে কেন? মাটিটা কি কাঁপছে? ভূমিকম্প হচ্ছে। আজ ঈশ্বরকে মেরে করে দিল। তুই কি পাগল হয়ে যাচ্ছিস দিদি? না না না, আমি পাগল হয়ে যাচ্ছি না। পাগল হয়ে যাচ্ছিস তোরা। তোরা নিজেদের একটুখানি সুখের জন্য তোরা সবাই পাগল পাগল পাগল। বনলতা, বনলতা, Don't touch me! Don't touch me! আমাকে তুমি ছোবে না। বুঝে উঠতে পারছি না। তবে তবে একটা জিনিস আমি আজ করছি, ওই চাটুজ্জে খুঁড়ো আমাদের দলে মিশে গেছে। মানে বনলতা একাই আমাদের বিরুদ্ধে লড়াই করার শক্তি তোর আছে রে বোন, তুই লড়ে যা। আর হ্যাঁ, আমার ভাই অরণ্য বলেছে হাতটা তুমি বনলতাকে ফিরিয়ে দিয়েছিস দাদা। এনে পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তোকে দেখলেই যেন আমি এই হাতটা ফিরিয়ে দিতে পারি। কেন কেন অনন্তা? ন্যায্য পাওনা ছেড়ে দিয়ে এত বড় লোকসান আপনি করবেন কেন? লোকসান নয় রে বোন, লোকসান নয়, এ মস্ত বড় লাভ। আমার ভাই অরণ্য আমাকে বলেছে, দাদা তুমি যদি সত্যিকারে হাতটা বনলতাকে ফিরিয়ে দিতে আসতে পারো, তাহলে জানবে ভাইয়ের প্রতি তোমার সলনা কত করা হয়ে গেল। ওরে বোন, এত অল্পেই যদি আমি ভাইয়ের প্রতি কর্তব্য ছেড়ে দেওয়া যায়, তাহলে এই সুযোগ কি আমি হাতছাড়া করতে পারি? নে বোন, এই হাতটা তুই ফেরত নে। এ কথা আপনার ভাই বলেছে? হ্যাঁ হ্যাঁ, বলেছে তোর বৌদি সাক্ষী। আপনি সত্যি বলছেন? এই কথা সে বলেছে? বলেছে তোর বৌদি সাক্ষী, আমি বলছি তো তোর বৌদি সাক্ষী। না, ওই হার আপনি ফিরিয়ে নিয়ে যান আনন্দ। ফিরিয়ে নিয়ে যাব? তার মানে তুই এই হারটা নিবি না? এই হারটা আমি ফিরিয়ে নিয়ে যাব? পালাও দাদা পালাও, ভাইয়ের ভেতর থেকে খাবার ফিরে এসেছে, ও মুঠো শক্ত করে পালাও। আমি এই হারটা না সত্যিকারে বনলতাকে ফিরিয়ে দিতে এসেছিলাম, কিন্তু ও যদি না নেয় তাহলে তো আমার কিছু করার নেই। আমি এখন যাই রে ভাই, আমি এখন যাই। হ্যাঁ, তোমার ফোন দিয়ে আমি ভালোই বুঝেছি। তো তুমি এখানে কেন এসেছো? এর জবাব আমি কোনো ঈশ্বর বিক্রেতাকে দিতে চাই না। এতটুকু সুখ কপালে নেই, সবকিছু হাতের মুঠে এসেও একেবারে ফসকে যাচ্ছে। বিনয়, দৌড়ে গিয়ে নন্দনকে ডেকে নিয়ে আয়। বিনয়, দৌড়ে গিয়ে পুলিশ অফিসার নন্দহালদারকে পালাতে বল। গিয়ে বল বুনো ওলেরা দরকার নেই, বাঘা তেঁতুল এসে গেছে। যাও তুমি অরণ্য। জবাব চাই হেমন্ত মিত্তির। ডাক্তারবাবুর কথা মতো তোমার চামড়ার ফ্যাক্টরি নোংরা পড়া নলের মুখ তুমি অন্যদিকে ঘুরিয়ে নেবে কিনা? যদি না নেই, তোমার সামনে তোমার এই দেবতার মূর্তিকে আমি এখনই শৈলেশ্বরীর জলে ভাষণ দিয়ে আসবো। অরণ্য, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। খেলতে হলে দাঁত ভাঙা ভালুকের চেয়ে আগুন নিয়ে খেলাই ভালো। তুমি মন্দির থেকে দেবতাকে বিসর্জন দিতে চাও? যে দেবতার চরণামৃত খেয়ে গ্রামের শত সহস্র মানুষ বিষের জ্বালায় শুকিয়ে কুঁকড়ে মরে যাবে, সেই দেবতা আমার কাছে দেবতা নয়, অপদেবতা। আর আমি দেবতার আসনে কোনো অপদেবতাকে বসতে দেব না। আর এক পায়ে বলে আমার রিভলভারের গুলি তোমার বুকটাকে ঝাঁঝরা করে দেবে। আমার বুকে লাগার মতো কোনো গুলি এখনো তোমার রিভলভারে জমা পড়েনি হেমন্ত মিত্তির। এক পাও এগোবে না।
ছাদের আড়াল দিয়ে ঝড়কে ঠেকানো যায় না বুদ্ধুরাম। ফিরে যাও। ফিরে যেতে আমি আসিনি। অরণ্য, এত বড় পাপ তুমি করো না। পাপ করেছেন আপনি আর প্রায়শ্চিত্ত করব আমি। চলে যাও, চলে যাও, চলে যাও, এখান থেকে তুমি চলে যাও। কেবল চলেই যাব। দয়া করে দয়া করে লোক আসিও না। চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। বাহ, কি মন্ত্রপুত জলই না ছেটালে, বুনো হাতিটা একেবারে সুর নামিয়ে চলে গেল। আমি তো একেবারে অবাক। অবাক খাবার পালা তো এখন আমার। মানুষ মানুষের কাছ থেকে জিনিস কিনে শুনেছি, মানুষ মানুষের কাছ থেকে মানুষ কিনে তাও শুনেছি, কিন্তু মানুষের কাছ থেকে মানুষ দরদাম করে তার ভগবানকে কিনে নিয়ে যায়। এই আজ তুমি দেখালে হে বণিক, তোমায় তোমার কি হয়েছে বাবা? তুমি এমন করছো কেন বাবা? তোমার কি হয়েছে বাবা? তুমি এমন করছো কেন বাবা? তোমার কি হয়েছে বাবা? তুমি এমন করছো কেন শোনো শোনো বড় বউ, শোনো। আমার অপমানের বীজগুলো আমার মাথায় টকবক টকবক করে ফুটছে। যাও যাও বড় বউ, যাও, গোটা ছয়েক পা ফেলে ওই দামোদর চক্রবর্তীর বাড়ি থেকে সামুন্নি আর গালাগালগুলো বেশ কান খুলে শুনে এসো। কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করি না যে শুধু শুধু ওই গুর্জন স্থানীয় দামোদর জেঠাকালে অরণ্যে চর বসিয়ে দিতে পারে। বললেও তুমি বিশ্বাস করো না। তোমরা দেওর বৌদি মিলে না আমার জীবনটা একবারে ছাড়কার করে দিলে। এই একটা কথা তুমি বারবার করে কেন বলো? ভাইটা তো তোমারও। আরে সব কিছুতে একটা সীমা থাকা দরকার। তাছাড়া আমি লোকালয়ে বাস করি, গ্রামের সবাই বলছে যে ওই ওই প্রতিমার সঙ্গে অরণ্য আঁচল ধরে ঘুরে বেড়ায়। লোক লোক লোক, আমি লোকের কারো কথা বিশ্বাস করি না। অরণ্য অরণ্য চিরটা কাল, আমি জানি অরণ্য চিরটা কাল দেব শিশু নারায়ণ। অরণ্য সে চিরটা কাল আমার কাছে এই বুদ্ধি হলেও সবার তো সমান বুদ্ধি হয় না। তাছাড়া ওই অরণ্যর নামে, অরণ্যর মাথায় মিথ্যে কলঙ্কর বোঝা চাপিয়ে দিয়ে বনলতাকে তার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। এ কথা তুমি ছাড়া আর কেই বা ভালো করে জানে। তারপর থেকে ছেলেটা কেমন মনমা, সারাদিন পরিশ্রম করে তোমার ভাড়া পূর্ণ করে, আর রাতের বেলা কোনোদিন মদ, কোনোদিন ভাঙ খেয়ে এখানে ওখানে পড়ে থাকে। তার হাত ধরে ঘরে না আনলে সে ঘরে ফেরে না। এইটুকু স্নেহ দেওয়া কি আমার অন্যায়, আমার অপরাধ? আরে এতে চোখে জল ফেলার কি আছে? তুমি একটু এগিয়ে গিয়ে দেখে এসো, ওই দামোদর বুড়োর বাড়ির গ্যারিগুলি থেকে শুরু করে ওই 80 বছরের দিদিমা পর্যন্ত আমাদের নির্বংশ করছে। আর এগুলো তো বন্ধ হওয়া চাই। হবে, বন্ধ এক্ষুনি হবে। আমি এক্ষুনি ভোলাকে ডাকছি। ভোলা, এই ভোলা! ওদিকেও ডাকিস নাকি?
হ্যাঁ শোন ভোলা, এক্ষুনি তুই দামোদর জ্যাঠার বাড়ি যা, আর তাকে গিয়ে বলবি আজ অরণ্য তার পায়ে ধরে ক্ষমা চাইবে। তিনি যেন এক্ষুনি একবার আমাদের বাড়িতে এসে তার পায়ের ধুলো দিয়ে যান। ওই অরণ্য দাদাবাবু দামোদর জেঠার পা ধরে ক্ষমা চাইবে, মনে হয় পা ভাঙিয়ে দিবে খা। তোকে যা করতে বললাম তুই যাই, যা এক্ষুনি যা। দামোদর জ্যাঠার বাড়িতে গিয়ে বলবি যে তার গাঙ্গুলি বাড়ির বড় বউ তাকে বুঝিয়ে দেবে যে সে শুধু সোহাগ করতে জানে না, শাসন করতেও জানে। বেশ, আমি যাচ্ছি গো বৌদিমণি। এই একটা কেন হলো? এতক্ষণ দামোদর জেঠা একটা চর খেয়ে কিস্তি করছিল, এবার এই বাড়ির উঠোনে ব্যামক্কা মার খেয়ে না 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 না, তোমরা ওই দেওয়ার বৌদি মিলে আমাকে একবারে জ্বালিয়ে মারলে। চুপ করো, চুপ করো। ঠাকুর যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তাকে উচিত শিক্ষা দিতেই হবে। বুঝি, কিন্তু লোকের কথাগুলো তো আমাকে শুনতে হয়, আমি তো লোকালয়ে বাস করি। আরে বাবা, লোকের কথা আমি একদম বিশ্বাস করি না। লোকের কথা শুনে তুমি ধেই ধেই করে নাচো, কিন্তু দামোদর যেটা এখনো আসছে না কেন? এসে গেছি মা লক্ষ্মী। ভোলার মুখে শুনলাম তুমি আমাকে ডেকে পাঠিয়েছো, তাই চলে এলুম। আরে আসুন আসুন দামোদর জেঠা আসুন। তা অনল বাবাজি, ভোলার মুখে শুনলাম তোমার ভাই নাকি আমার কাছে ক্ষমা চাইবে। তা সত্যি সত্যি ক্ষমাটা চাইবে তো? আমি যখন আপনাকে ডাকিয়েছি তখন ঠাকুরপো আপনার পায়ে ধরে ক্ষমা চাইবেই। তা তো বটেই, তা তো বটেই। তুমি বলছো বলে বৌমা ওকে আমি ক্ষমা করব, না হলে না হলে আবার শুলে দিয়ে ফাঁসি দিতে, নাকি ফাঁসি দিয়ে শুলে চড়াতে? হে শাস্তি দাতা, তবে শক্তি তোমার ছাগলের চেয়ে কম হলেও সাহসটা তোমার পাগলের চেয়েও বেশি। নইলে কেঁচো খুঁড়তে তুমি ঢুকিয়েছো কাল সাপের গর্তে হাত। হ্যাঁ বৌমা, এইভাবে অপমান করার জন্যই কি তুমি আমাকে এই বাড়িতে ডাকিয়ে আনিয়েছো? বৌদি তুমি এই ডাকিয়ে এনেছে গাধা জেনে, বজ্জাত জেনে নয়। অরণ্য, তুমি কি চাও? আমি প্রায়শ্চিত্ত করতে চাই বৌদি। তুমি কিন্তু আমার সঙ্গে পরিহাস করছো ঠাকুর। মোটেই পরিহাস করছি না বৌদি, পরিহাস যে করছে সে কথা তুমি বুঝতে পারছো না বৌদি। আচ্ছা বৌদি, আমি ভোলার মুখে শুনলাম তুমি নাকি বলেছো আমি ওই দামোদর জেঠার পা ধরে ক্ষমা চাইবো। তা বলতে পারো বৌদি কোন অপরাধে? আরে ওই দামোদর জেঠার গালে চর মারার অপরাধে। ঠিক বলেছে দাদা, এই দামোদর বুড়োর গলায় চড় মারা আমার অপরাধ হয়েছে, সত্যি অপরাধ হয়েছে। তাহলে স্বীকার করছো? হ্যাঁ করছি। হ্যাঁ, তাহলে কিভাবে সে পাপের প্রায়শ্চিত্ত করবে? তাও বটে, সেই পাপের প্রায়শ্চিত্ত করবো ভোলা। আরে এই ভোলা, এই নাও খুর, পাপ করো দূর। ঘোলা নালকাতরা তৈরি করছে কেষ্ট সাদরা। জোগাড় হয়েছে দড়ি আর গরু হয়েছে, তবে দুটো একটু সরু। ওতেই কাম ফতে, প্রায়শ্চিত্ত হবে ঈশ্বরের মতে। এখন নিয়ে আয় আলকাতরার ঘোল। বলো হরি বল, হরি বল, বলো হরি বল। আর ফেসে গেল দামোদর জেঠার দোল, বলো হরি। এই ঘোর ঘোর আলকাতরা গরুর দড়ি, কি হবে এসব দিয়ে? দামোদরের বিয়ে। বিয়ে? আচ্ছা আচ্ছা ঠাকুরপো, তুমি মানে বিয়ে মানে তুমি কি কি করতে চাও? এখনো বুঝতে পারছো না বৌদি? পরিহাস করছে, পরিহাস করছে এই দামোদর বুড়ো, আর তুমি না জেনে বুঝে সেই পরিহাসের পাত্রী হতে চলেছো। তুই কি বলছিস আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না। আরে একটু আগেই বলছিলি যে আমি ওর কাছে অপরাধ স্বীকার করছি। হ্যাঁ এখনো বলছি দাদা, এই দামোদর বুড়োর গলায় চড় মেরে আমি অপরাধ নয়, মহা পাপ করেছি। তাহলে চট করে পায়ে ধরে ফট করে ক্ষমা চাই, চটপট কাজগুলো সেরে নাও। হ্যাঁ চটপট কাজটা সেরে দাও দামোদর জেঠা। শুনুন, চেক করে মাথাটা কামিয়ে, চো করে ঘোলটা ঢেলে, ও করে আলকাতরা মাখিয়ে, শো করে গরু দৌড়তে বেঁধে, ভো করে গরুর পিঠে চড়িয়ে ছেড়ে দেবো। তুমি শুট করে পরস্পরটা ঘুরে ফুট করে বাড়ি ঢুকে পড়বে। আচ্ছা ঠাকুরপো, ঠাকুর প্রায়শ্চিত্ত করতে এসব এই খুর শোল গরু দড়ি এসব কি হবে? এতক্ষণ পরে তোমাদের দুজনে মনে এই প্রশ্নটা জাগছে? হ্যাঁ, এতক্ষণ পরে প্রশ্নটা জাগছে কেন আমি এই বাপের বয়সী মানুষের গালে চড় মেরেছি? এতক্ষণ পরে প্রশ্নটা জাগছে। বলুন বাবু দামোদর চক্রবর্তী, আপনার শ্রীমুখ ও পঙ্কজ থেকে কি পাক ছুড়ে মেরেছিলেন সেদিন বলুন। কি এমন হয়েছিল? একটু কথা কাটাকাটি হয়েছিল। জিভ তোমার খসে যাবে বুড়ো মিথ্যে কথা বললে। বলেছিল দামোদর জেঠা। করেছেন কি করেছেন দামোদর জেঠা, কি করেছেন? তোমার ভাই মিছে কথা বলছো নন, আমি কিচ্ছুটি বলিনি। বলো 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 দামোদর চক্রবর্তী, চারটা মরে গিয়ে তোমার যে নাতিটা এখনো বেঁচে আছে, হাসছে খেলছে, আর থেকে থেকে তোমায় দুহাত বাড়িয়ে দাদু 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 বলে জড়িয়ে ধরছে, সে একটি মাত্র নাতির নামে দিব্যি দিয়ে বলো সত্যি করে কেন আমি তোমায় মেরেছি? ও একটি মাত্র নাতি আমার, শিবরাত্রির চলতে। আরে একটা মাত্র আশ্রয় আমার গোটা পৃথিবীতে, যে
যেখানে আমি খিদের খাবার পাই, তৃষ্ণার জল পাই, আর যখন তোমাদের মিথ্যে অভিযোগে বুকের ভেতরটা ফালা ফালা করে দেয়, একটুখানি সান্ত্বনা পাই, সেই একটি মাত্র আশ্রয় তুমি কালি ছিটিয়েছ। জীব দিয়ে চেটে সে কালি তোমায় তুলে নিতে হবে। তোমার নাতির নামে দিব্যি দিয়ে বলতে হবে, দামোদর চক্রবর্তী, তুমি আমার বৌদির নামে খারাপ কথা বলেছিলে কি না? আমার নামে খারাপ কথা? সে তো আমি তামাশা করে বলেছিলাম। কি বলেছিলেন কি বলেছিলেন দামোদর জ্যাঠা? বলেছে বলেছে বৌদি বলেছে বলেছে যে না 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 না, যা বলেছে তা মুখে আনা যায় না, মুখে আনা যায় না। দামোদর বাবু, আপনার নাতির নামে দিব্যি করে বলুন, ঠাকুর পূজা বলল তা সত্যি কি না? শুনবে বৌদি, শুনবে কি বলেছে, শুনবে বলেছে বলেছে বৌদির সাথে আমার খারাপ সম্পর্ক আছে। তোমাকে আমি কি করবো দামোদর চক্রবর্তী? ভোলা ভোলা দিদার মুখে ভালো করে মাখিয়ে দিন তো দাদা। ঘুরটা ঘুরটা ছি 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 ছি, না না না, এটি করছেন আপনি গুরুজন স্থানীয় পিতৃস্থানীয়, যান আপনি এখন এখান থেকে চলে যান। না না, একে তোমরা সবাই মিলে সব কি পাগলামো করছো? তোমরা সবাই কি পাগলামো শুরু করেছো? এই মানুষটা নরকে যাবার যোগ্য বৌদি। এই মানুষটা তোমার আর আমার নামে কুচ্ছা ছড়িয়েছে, দাদারা তোমার ভালোবাসার নামে কুচ্ছা ছড়িয়েছে, তাই একে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না বৌদি, কিছুতেই না। ভুল ডাক্তারবাবু, আপনার মেডিকেল রিপোর্ট ভুল কথা বলছে। শৈলেশ্বরীর জলে কোনো বিষ নেই। একজন শিক্ষিত মানুষ হয়ে বৈজ্ঞানিক রিপোর্টকে তুমি ভুল বলছো হেমন্ত। হ্যাঁ, ভুল বলছি, কারণ এই পর্যন্ত পরস্পরে মাত্র 8 জন পেটের অসুখে মারা গেছে। ভুলে যাও না হেমন্ত, পরস্পরে এখন অনেক মানুষ আন্ত্রিক আক্রান্ত। আন্ত্রিক 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 আর আন্ত্রিক। এখন পেটের অসুখ হলেই আপনি তাকে আন্ত্রিক বলে চালাতে চাইছেন। আসলে আপনি চান এই পরস্পরে আরো হাজারো লোক মরুক। আপনি চান আমার মন্দিরটা বন্ধ হোক। না, আমি তোমার মতো মন্দির তৈরি করতে চাচ্ছি না হেমন্ত, যে একটা মন্দির ভেঙে দিয়ে আমার মন্দিরে লোক আনতে হবে। তার মানে কি বলতে চাইছেন ডাক্তারবাবু? আমি ওই চাটুর্যদের ভাঙা বাদ দিন। একটা কথা শুনে রাখুন ডাক্তারবাবু, চাটুর্যদের ওই ভাঙা মন্দির থেকে আমার এই নতুন মন্দিরে আসার ইচ্ছেটা রাধা মাধব নিজে স্বপ্ন দিয়ে চাটুর্য খুড়োকে জানিয়েছেন। আর আমার মন্দির প্রতিষ্ঠার দিন জয়নারায়ণ খুড়ো সে কথা সবাইকে নিজের মুখে বলেছেন। এমন ফরবাই স্বপ্নের কথা খুব একটা শোনা যায় না হেমন্ত, আর শুনলে মনে হয় ঘুষটা কে খেয়েছেন, চাটুর্যে খুড়ো নাকি ঈশ্বর? ডাক্তার সান্যাল। হেমন্ত হেমন্ত, আমি তো অনুরোধ করছি, এই পরস্পরের মানুষকে তুমি বাঁচাও। আর শুধু পরস্পর কেন, অন্য গ্রাম থেকে আসা বহু পুণ্যার্থীর প্রাণ যাবে। এই কাল লাগিনি রোগের জীবাণু মাত্র একটা মৃত্যুতে ক্ষান্ত হবে না, বহু মানুষের প্রাণ যাবে। তাহলে আপনি কি করতে বলেন? এত টাকা খরচ করে যখন তুমি মন্দির তৈরি করলে, আরও কিছু টাকা খরচ করে ওই নোংরা জলপা নলের মুখটা তুমি অন্যদিকে খুলে দাও। এই মাঝখানে কারখানা বন্ধ রেখো। কি আনন্দ, কি আনন্দ! 1 মাস কারখানা বন্ধ থাকবে, 1 মাস আমার ফ্যাক্টরি বন্ধ থাকবে, 1 মাস আমি মন্দিরের দেবতাকে ভোগ নিবেদন করে মাল্য আমদানি করতে পারবো না, 1 মাস কারখানার চামড়া রপ্তানি করে আমি মাল্য আমদানি করতে পারবো না। বড় আনন্দ, বড় আনন্দ। 1 মাস আমি মন্দিরের দেবতাকে বসিয়ে বসিয়ে ভোগ নিবেদন করব, 1 মাস কারখানার শ্রমিকগুলোকে আমি বসিয়ে বসিয়ে বেতন দেব, গলা টিপে মেরে ফেলবো। যে একবার উচ্চারণ করবে যে শৈল নদীর জলে বিষ আছে, কোনো বিষ নেই, বিষ আছে তোমার মনে। ডাক্তার, তুমি ভগবান মানো না, তুমি ধর্ম মানো না, তুমি নাস্তিক। তার মানে রোগ বন্ধ করতে তুমি কোনো ব্যবস্থায় নেবে না, আর এটাই তোমার শেষ কথা। ডাক্তার সান্যাল, বেশি উড়বার চেষ্টা করো না, তাহলে প্রতিহিংসায় আমি তোমাকে আস্ত গিলে খাবো। কারণ মনে রেখো, আমি কেউটে নই, আমি গোখরও নই, আমি হলাম
সর্বগ্রাসী অজগর। আমি কি? আমি হলাম সর্বগ্রাসী অজগর। স্কাউন্ডেল, 8টা প্রাণ চলে গেল, তবু হেমন্ত ভিত্তি তার এতটুকু স্বার্থ ছাড়বে না। স্বার্থ পার করে দিয়ে স্বার্থ ছাড়ে না ডাক্তারবাবু। একটা নিঃস্বার্থ মানুষকে তার জীবন দিয়ে কেড়ে নিতে হয়। কিন্তু আমি তো জীবন দিতে পিছু পা নই বনলতা। কিন্তু একটা জীবনের বিনিময়ে তো চামড়ার ফ্যাক্টরি নল ঘুরিয়ে দেওয়া যাবে না ডাক্তারবাবু। যাই রক্তবীজের মতন অগণিত মানুষ, কিন্তু ভীরু মানুষের দল ওই বিষাক্ত জলে চুমুক দিয়ে মরবে, তো বিদ্রোহ করে গুলি খাবে না। তাদের জাগাতে হবে ডাক্তারবাবু, তাদের একজন করতে হবে। সে তো সহজ নয়, সে তো অনেক তপস্যার, অনেক সাধনার, অনেক শ্রমের ব্যাপার। ততদিনে পরস্পরে মহামারী লেগে যাবে। তবে একটা মাত্র উপায় আছে, কি এই সেই পরস্পরে মানুষকে জাগাতে পারে একটা মাত্র মানুষ, আর তার নাম অরণ্য। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কিন্তু ঘৃণা, অপমান আর নির্দয় ব্যবহারে অরণ্য আজ এক অচল আয়তন। মদ আর ভাগে আকণ্ঠ ডুবে থাকা সে এক জড় পদার্থ। এই ব্যাপারটাই কেউ জাগাতে পারবে না। জাগাতে পারে একটি মাত্র মানুষ, আর সে একটি মাত্র মানুষই পারে অরণ্যের শক্তি ঢাকনা খুলে দিতে। কে সে? তুমি। ডাক্তারবাবু, ইয়েস, তুমি সে একটি মাত্র মানুষ বলতা, যার একটা ডাকে অরণ্য খেপা ঝড়ের মতো জেগে ওঠে, তারপরের মতো ভাসিয়ে দিতে পারে। বলতা, তুমি একটিবার অরণ্যকে ডাকো, তার হাতে তুলে দাও এই পরস্পরে মানুষকে জাগানোর ভার। আমি পারবো না ডাক্তারবাবু, আমি পারবো না। অরণ্যকে এত ঘৃণা তোমার? বড় বেশি ভালোবেসে আঘাতে পেলে ঘৃণাটা যে বড় বেশি হয় ডাক্তারবাবু, বড় বেশি হয়। তোমার কি অরণ্যকে বা তার কোনো কাজকে কোনোদিন নিঃস্বার্থ বলে মনে হয়নি? হয়তো হয়েছে কিংবা হয়নি, তাতে কি এসে যায় ডাক্তারবাবু? না না না, আমি জানি তুমি অরণ্যকে এখনো ভালোবাসো। তাহলে কি এমন সে ঘৃণা যার জন্য দুটো জীবন এইভাবে নষ্ট হয়ে যাবে? বাগদি পাড়ে মেয়ে রতিকে ধর্ষণ করে ইলপ করে দেবার ঘটনার কথা কি আপনি শোনেননি ডাক্তারবাবু? শুনেছি কিন্তু বিশ্বাস করি না। কিন্তু আমি করি ডাক্তারবাবু। কিন্তু রতি তোমার মিথ্যে কথা বলতে পারে ডাক্তারবাবু, একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের চোখের জলকে আমি মিথ্যে বলে উড়িয়ে দিই কি করে ডাক্তারবাবু, কি করে? চোখের জল সবার কাছে দামি হয় না লতা। কেউ কেউ কেঁদে কেঁদে অন্ধ হয়ে যায়। আমি চাই ডাক্তারবাবু। দাঁড়া লতা, অনেকদিন তোমায় ভালো করে দেখিনি, একটু ভালো করে দেখতে দাও প্লিজ ডাক্তারবাবু, ওকে পর থেকে শুনতে বলুন। সেদিন মন্দিরে যখন আমি অপদেবতার মূর্তি ভাসাতে যাচ্ছিলাম, তখন ওই মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করেই তো আমাকে থামাতে হয়েছিল। প্রতিজ্ঞা যদি কিছু করে থাকো সে তো টেকে নেই। তাহলে আজ বলো না, কিছু একটা বলো না। গলার স্বরটা যে ভারী শুনতে ইচ্ছে করছে। একটা না গালাগালি না হয়ে দিয়ে যাও, তাও তো তোমার গলার আওয়াজটা বাঁচবে, অনেকক্ষণ ধরে বাঁচবে। আমি কান পেতে শুনবো। অরণ্য, আমি কান পেতে শুনবো যা শোনাবে বন্ধু, কত শুনিনি ওই কণ্ঠ। হাত ধরে থাকবো যেতে বন্ধুর পথ, হাত ধরে নিয়ে চলো না। আমি কান পেতে শুনবো যা শোনাবে বন্ধু, কতটা শুনিনি ওই কণ্ঠ। হাত ধরে থাকবো যেতে বন্ধুর পথ, হাত ধরে থাকবো যেতে বন্ধুর পথ, হাত ধরে নিয়ে চলো না। আমি কান পেতে শুনবো যা শোনাবে বন্ধু, কতটা শুনিনি
অপহরণকারী, ধর্ষণকারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুনি, আমি অপহরণকারী, আমি ধর্ষণকারী, আমি চোর ডাকাত গুন্ডা, আমি যে কি আর আমি যে কি নই নিজেই পুরোটা জানি না। না, আমি জন্মেছি মানুষের ঘরে, তাও নাকি আমি একটা জানোয়ার। আমি বলতে চাই আমার সুখ দুঃখের কথা সব কেমন জানি জানোয়ারের ডাক হয়ে যায়। না। আচ্ছা ডাক্তারবাবু, ডাক্তারবাবু বলুন না, বলুন না, বলুন না, একটা জানোয়ারের চিৎকার শুনে কি বোঝা যায় সে কাঁদছে নাকি হাসছে? নিজের জীবনটাকে তো একটু শুধরে নেওয়া যায়, একটু একটু ভদ্রভাবে তো জীবনযাপন করা যায়। লতা, লাল রঙের রাঙা কালিতে শুভ অনুষ্ঠানের পত্র লেখে মানুষ। আমার জীবনের সেই রাঙা কালি যে শুকিয়ে কালো হয়ে গেছে, তা দিয়ে শুধু মৃত্যু সংবাদ লেখা যায়, জীবনের কোনো শুভ সংবাদ তো লেখা যায় না। তা যাবে কেন, তা যাবে কেন? তুমি বেশ বুঝিয়ে নিয়েছো, তুমি যত দুর্নাম রটাবে মাথাটা তত আমার হেট হবে। অপদেবতাকে ভাষণ দেবে বলে বীরত্ব দেখাও, বোতল বোতল মদ খেয়ে আমাকে কঠিন সাজা দিতে পারো। পারো কি এই পরস্পরের দরিদ্র মানুষকে একজোট করে ওই হেমন্ত মিত্রের চামড়ার ফ্যাক্টরি বন্ধ করে দিতে? মুখ ফুটে শুধু তুমি আমায় একবার আদেশ করো লতা। তাহলে তুমি পারবে হেমন্ত মিত্রের চামড়ার ফ্যাক্টরি বন্ধ করে দিতে? পারবো লতা, পারবো। আমি বাগদি পাড়ার মেয়ের অতি বাগদিকে ধর্ষণ করে ইলোপ করে দিয়েছি, অথচ আমার একটা আঙুলের ইঙ্গিতে শত সহস্র বাগদি পরিবার শান দেওয়া হাসুয়ার মতো সূর্য কিরণে ঝলসে উঠবে। আর এই সহজ কথাটা আমি কাউকে বোঝাতে পারলাম না। দোষী জানিল না কিবা অপরাধ, বিচার হইয়া গেল। তাহলে অরণ্য ওই স্বর্গের দেবতা দূতের মতো হেমন্তর কারখানা ভাঙতে তুমি ছাপিয়ে পড়বে? স্বর্গের দেবতাকে আমি দেখিনি ডাক্তারবাবু, কিন্তু আমি প্রতি মুহূর্তে অনুভব করি আমার অন্তরের দেবীকে, যে আজ এই মুহূর্তে আপনার সামনে দাঁড়িয়ে আছে। সে মুখ ফুটে একটিবার আদেশ করুক, এই বান্দার জান দিতেও কসুর করবে না। যদি পারো এই পরস্পরের দরিদ্র মানুষকে বাঁচাতে হেমন্ত মিত্রি চামড়ার ফ্যাক্টরি তুমি বন্ধ করে দাও। হে ঈশ্বর, আজ বহুযুগ পর লতা আমার নাম ধরে ডেকে তার কাজের ভার আমার হাতে তুলে দিয়েছে ঈশ্বর। যদি শরীরের সমস্ত হাড় গুড়িয়ে দিতে হয় দেব, তুমি হেমন্ত মিত্রের কারখানার একটা কারণ আমি খোলা রাখতে দেব না। কিন্তু নিজের জীবনে প্রচন্ড ঝুঁকি না নাই ভালো। ঘরে তোমার দাদা বৌদি আছে, যদি যদি কিছু একটা হয়ে যায়। হোক না, হোক না, কিছু একটা হোক না। এই জীবনে তো শুধু তোমার ঘৃণাই পেলাম। মরণের পর যদি দু এক ফোঁটা চোখের না 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 না, এই আমার বড্ড বেশি চাহিদা, এই আমার বড্ড বেশি চাহিদা। আমি আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। না বুঝে কারে তুমি ভাসালে আখি জলে, না বুঝে কারে তুমি। ডাক্তার বাবু, হেমন্ত মিত্রের কালো হাত ভেঙে দাও, উড়িয়ে দাও, উড়িয়ে দাও, উড়িয়ে দাও। ভয়ঙ্কর এই অরণ্য গাঙ্গুলি গোটা পুলিশ ফোর্সকে দিশাহারা করে দিল। দিশেহারা নয় সাহেব, দিশেহারা নয়, একবারে লাঠিহারা করে দিয়েছে। লাঠিহারা মানে? হ্যাঁ, আপনি যে বললেন ওই ক্ষুদ্র জনতাকে হঠাৎ পুলিশের লাঠিচার্জ করতে বললেন, জনতা কিচ্ছু করলো না, লাঠিগুলো কেড়ে নিয়ে রেখে দিল। আমাদের আমাদের কনস্টেবল গোষ্ঠ বিহারী সে কি কান্না, সে কাঁদছে আর বলছে আমার লাঠিটা ফেরত দাও, চাকরি থাকবে না। ক্ষুদ্র জনতা বললো আমাদের দাবিটা মিটে গেলে সব লাঠি ফেরত দিয়ে দেবো। ওহ, কি বেইজ্জত, কি বেইজ্জত। আগে যদি জানতাম যে অরণ্য গাঙ্গুলির কথায় গোটা পরস্পরের মানুষ এমন ভাবে কেঁপে উঠবে, তাহলে আমি একটা অন্য ইনসিডেন্টের নাম করে কেটে পড়তাম। এখন দেখছি ওরা লাঠি কেড়ে নিচ্ছে, এরপর না প্যান্ট খুলে রেখে দেয়। স্যার, আমার বড় খিদে লেগেছে স্যার, আর চকলেট আছে খাই। খিদে তোমার পায়ে, আমার পায় না বুঝি? দাও
একটা লজেন্স দাও। একটাই তো ছিল স্যার। কেন একটাই কেন? লজেন্স কি বিয়ে করাবো যে একটার বেশি রাখা আইনত দণ্ডনীয়? বেঈমান কোথাকা। বেইমান বেইমান বেইমান, ফ্যাক্টরির শ্রমিকগুলো সব একটা বেইমান, তারাও গিয়ে যোগ দিয়েছে ওদের সঙ্গে। ছাঁটাই করে দি, ছাঁটাই করে দি। কাকে ছাঁটাই করব? সবাই তো যোগ দিয়েছে ওদের সঙ্গে। এখন সবাইকে ছাঁটাই করে দিলে মেশিনের চাকা ঘুরবে কি করে? আপনি এসে কারখানার চাকা ঘোরাবেন? তার মানে? অবশ্য আপনার সেটাই করা উচিত। তার মানে আপনার নেতৃত্বে পুলিশ বাহিনীর অবস্থা দেখেছেন? জানলা দিয়ে ভালো করে তাকিয়ে দেখুন, মনে হচ্ছে তারাও যেন আন্দোলনে যোগ দিয়েছে। জনতা খেপে গেলে পুলিশ কিছুই করতে পারে না হেমন্ত বাবু। লাঠি দিয়ে পারে না, কিন্তু গুলি চালিয়ে পারে। আপনি থানায় ফোন করে রিজার্ভ ফোর্স ডাকিয়ে গুলি চালাবার অর্ডার দিন। তাহলে সরকার ভাই কি করবে শশী, একটু বলে দাও না। ল্যাংটো করে একদম সারা ভারতবর্ষটা ঘুরিয়ে দেবে। তাই ঘুরবেন? অনেক তো জামা কাপড় পরিয়েছি, আমার জন্য না হয় একবার উলঙ্গই হলেন। আপনি রাতে চলে যান হেমন্ত বাবু। নন্দ হাতি ছাড়া আপনার ওই মাথা কেউ সরাতে পারবে না। নন্দ বাবু, অনেক জামা কাপড় কেন, জামা কাপড়ের একটা দোকান আমার হাতে তুলে দিলেও আমি এই 500-600 লোকের উপর গুলি চালানোর হুকুম দিতে পারবো না। তাহলে আপনি কি বলতে চান? ওদের দাবি আমাকে মেনে নিতে হবে? ওই অরণ্য গাঙ্গুলি আর ডাক্তার সান্যালের জয়ধ্বনিতে গোটা পরস্পর কাঁপবে, আর আমাকে তাই শুনতে হবে? আপনি পুলিশ অফিসার, হ্যাঁ? আপনি কেন নিজে নেতৃত্ব দেননি ওই আপনার বাহিনীকে ওই জনতাকে ছত্রভঙ্গ করার জন্য? চেষ্টা করেছিলাম স্যার, একদম আপ্রাণ চেষ্টা করেছিলাম। বেরিয়ে এসে দেখলাম জনগণ না পুলিশের কান মুলে দিচ্ছে। আর তাই দেখে উনি কান লাল করে অপমানে আমার এই অফিসের এসি কেবিনে এসে বসে রয়েছেন। আপনি কি বলুন তো? আপনি কি বলুন তো? সত্যি তো আপনার ফ্যাক্টরি নোংরা জলে শৈলেশ্বরীর জল দূষিত হচ্ছে, এলাকায় মানুষ মারা যাচ্ছে, আর আপনি এর কোনো ব্যবস্থা করবেন না। এই শশী, কে রে? পুলিশের ছদ্মবেশে অরণ্য গাঙ্গুলি দাঁড়িয়ে আছে নাকি? কেন বুঝতে পারছেন না হেমন্ত বাবু? কারো জীবনের জয় এক নাগাড়ে আসেনি, মাঝে মাঝে হারতে হয়, আর উপযুক্ত খেলোয়াড় হেরেও হারে না। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবারের মতো বলটা ওদের কোটেই চলে গেছে। এখন আমি যতই অরণ্য গাঙ্গুলির জয়ধ্বনিতে আকাশ বাতাস কাঁপাবো, ততই মানুষের সিম্প্যাথি আমার দিকে ছুটে আসবে পরবর্তী খেলার জন্য। আর তারপর আমি দেখব ওই অরণ্য গাঙ্গুলি আর ডাক্তার সান্যালকে, ওদেরকে আমি আমার বুটের তলায় পিষে মারবো। সে কি, পুলিশের সামনে আপনি এসব ভয়ঙ্কর কথাবার্তা বলছেন কেন? সরি আই এম। দাবি মেনে নিচ্ছেন? সারেন্ডার মেনে শশী, নিলাম। যাও উত্তেজিত জনতাকে গিয়ে বলো ওদের দাবি মেনে নেওয়া হয়েছে। ওদের কোনো প্রতিনিধি এসে কথা বলো। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। শশী চলে গেল। উফ, কি অপমান, কি অপমান! তাল কাটবেন না। মুড আনছি, মুডটা অনেকখানি চেঞ্জ করতে হচ্ছে। তো ইচ্ছে করছে শুয়োরের বাচ্চা বলতে, কিন্তু বলতে হবে বন্ধু। ওদের প্রতিনিধি কে হবে মনে হয়? কে আবার হয়? অরণ্য গাঙ্গুলি নয় ডাক্তার? আসতে পারি হেমন্ত বাবু? এ কি বনলতা, তুমি এখানে? বাড়ি, তুমি তো শশী কনস্টেবলকে দিয়ে আমাকে ডাকতে পাঠালে, আর এখন বলছো আমি এখানে কেন? সে কি, আমি তো শশীকে উত্তেজিত জনতাদের একজন প্রতিনিধিকে ডেকে পাঠালাম, আর ও কিনা আপনাকে ডেকে আনলো। উনি তো ঠিক লোকে ডেকেছে, আমি তো আজকের উত্তেজিত জনতার প্রতিনিধি। তার মানে? আর বলো কেন, ওই পাগল অরণ্য আমার নামে প্রস্তাব করলো, আর ডাক্তারবাবু তো সর্ব অন্তঃকরণে সমর্থন করলো। আর এই যে দেখছো 6 লোক বসে আছে, এরা সবাই হইচই করে উঠলো, ব্যাস আমি হয়ে গেলাম ওদের প্রতিনিধি। তার মানে তুমি অরণ্যের পক্ষে যোগ দিলে? আমি চিরদিনই ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। কিন্তু তাই বলে অরণ্যের পক্ষে? ভুল বললে, অরণ্য আমাদের পক্ষে। এই লড়াই শুভর সঙ্গে অশুভ লড়াই। একটা দাগি আসামি যদি দেশের বিপর্যয় অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে, তাহলে তাকেও স্বাগত জানাতে হয়।
কিন্তু তাই বলে তুমি অরণ্যের পক্ষে যোগ দিলে? তুমি ভুল বললে, অরণ্য আমাদের পক্ষে। তুমি হয়তো জানো না, আজকের আন্দোলনে অরণ্যের পাশে ওই বাঁকাবাক্তিও ছিল। বলেন কি? হ্যাঁ, যাদের মেয়ে সর্বনাশের জন্য আমরা তাকে বদনাম দিয়ে ছেঁড়া জোরতোর মতো আমরা নর্দমায় ছুড়ে ফেললাম, তারাই সবাই তাকে ফুলের মালা করে গলায় ধারণ করলো। না 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 না, এ হতে পারে না। তাই হয়েছে, ভাগ্যের কি পরিহাস, তাই না? এই নাও আমাদের দাবি, সই করে দাও। দুঃখ এই বনলতা, তুমি যদি আগে আমাকে অনুরোধ করতে তাহলে এ সই আমি অনেক আগেই করে দিতাম। যাই হোক, তুমি আমার চেতনাকে জাগিয়ে দিয়েছো। হ্যাঁ, বাই দ্য ওয়ে, ওই ভলেন্টারি অর্গানাইজেশন তোমাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা না করলেও তোমার বিদেশে যাওয়ার কোনো অসুবিধা হবে না। কিন্তু কিভাবে? এত টাকা পয়সা আমাকে কে দেবে? বনলতা, আমি তোমার বন্ধু, আমাকে এভাবে কষ্ট দিয়ে কথা বলো না, আমি দেব। হেমন্ত, মাংসের খণ্ডটা বেশ বড় মাপেরই ছিল, কিন্তু ভুল করে সেটা কুকুরের বদলে ঠাকুরের মুখে ধরতে গেলে এলাচ তো নেই তুষ্ট, ঠাকুর মাংসের গন্ধ শোকে না। আচ্ছা চলি, গুড নাইট অ্যান্ড গুড লাক। বাপ্পা, এ মানবী না চণ্ডালী? এরপর ওর ভাই বিনয় নারায়ণের চাকরিটা নিশ্চয়ই টপ করে গিলে খাবে। পাগল, বরং বিনয় নারায়ণের পদোন্নতি ঘটিয়ে দেব, বিজয় নারায়ণের চাকরির ব্যবস্থা করব, ওর মা মোহিনী দেবীর একটা মোটা অঙ্কের হাত খরচের ব্যবস্থা করব, তৃণমূল দেব বলেছে 1500, বিজেপি দেব বলেছে 3000, আরে হেমন্ত দেবে আনলিমিটেড। তারপর এমন ব্যবস্থা করব যে ওই সংসারে বনলতারই আর কোনো কথার কোনো মূল্য থাকবে না। ওদের ওই লোভী পরিবারের লোভের আগুনে আমি যত ঘৃতাহুতি করে যাব